আল্লাহু আকবার। সবাইকে ওপেন করে দিয়েন যাতে তারা প্রশ্ন করতে পারে। শুরু করি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে শুনতে পাচ্ছেন লাউড অ্যান্ড ক্লিয়ার? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। স্যার ক্লিয়ার স্যার। আপনাদের নাম্বার অফ পার্টিসিপেন্টস এত কম কেন? আপনাদের সাথে এর আগে আমার ক্লাস হয়েছে না ওনাদের জি ব্যাচে? স্যার, হয়েছে। জি স্যার। ওকে, নাম্বার অফ পার্টিসিপেন্টস আপনাদের মানে এই লেভেলের কেন কমে যাচ্ছেন কেন দিন দিন সংখ্যা? ইদার প্রিপারেশন খুব ভালো অথবা প্রিপারেশন খুব খারাপ। আপনারা এখানে কেউ আছেন যারা পরীক্ষা দিবেন 19 তারিখে রিটেন পরীক্ষা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা। আতিকা রহমান উল্লাহ, ওকে। আতিকা একটা ভালো প্রশ্ন করছেন। আসলে এর কোনো মানে ডেফিনিট উত্তর নাই যে এটা আগে করা ভালো বা এরকম কিছু না। তবে ম্যাথ পরে করলে ভালো আর কি। ম্যাথ না মিললে এটা অনেক সময় নিয়ে নেয়। হ্যাঁ, আপনি পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে মেইন আপনাদের লক্ষ্য থাকবে সবগুলো উত্তর করা। কোনো একটা প্রশ্ন এমনভাবে এত ভালো করে উত্তর করতে চেষ্টা করবেন না যে এটার জন্য বাকিগুলো থেকে মার্কস কাটা যাচ্ছে, এটা যাতে না হয়। ঠিক আছে, আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, যারা 19 তারিখে পরীক্ষা দিবেন আপনারা, এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। সরাসরি যদি এই টপিকটা নাও আসে, এই টপিকে যে তথ্য উপাত্ত আমরা পড়বো, যে অ্যাটলিস্ট 17টা গোল আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই 17টা গোল আপনি যে কোনো লেখাতে আপনি গোল নাম্বার সহ দিতে পারবেন। আপনাদের কাজ একটাই বরাবরের মতো, জাস্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওকে, একদম অখণ্ড মনোযোগের সাথে কথাগুলো শুধু শুনতে থাকবেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি পারবেন ইনশাল্লাহ। আপনাকে এটার জন্য বাড়তি এফোর্ট দিতে হবে না যে আলাদা করে আমি 17টা গোল মুখস্থ করি, এরকম না। জাস্ট শুনবেন মনোযোগ দিয়ে। আমরা কথা বলবো, গল্প করার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে। দেখবেন যে আপনি এই 17টা গোল পারবেন। এবং যারা এখন প্রিলিমিনারি দিচ্ছেন বা প্রিলি পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন, শুধু ব্যাংক না, বিসিএস পরীক্ষাতেও প্রিলিমিনারিতে এই ধরনের কোশ্চেন আসে যে এটা কত নাম্বার গোল, এসডিজির লক্ষ্য কত নাম্বার, 17টা গোলের মধ্যে এটা কত নাম্বার গোল, কয়েকবার আসছে এটা। সো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বরাবরের মতো আপনারা আগে যদি আমার সাথে ক্লাস করে থাকেন, আগে যেভাবে কোঅপারেশন করেছেন, জাস্ট ইউ হ্যাভ টু ডু দ্য সেম থিং। শুধু কোঅপারেশন করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। দ্যাটস অল ইউ নিড টু ডু। দেখেন, আমরা গত ক্লাসেও মনে হয় আপনাদের সাথে বলেছিলাম যে একটা সময় পৃথিবী শুধু উন্নয়ন নিয়ে ভাবত। বিশেষ করে যে দেশগুলো অনুন্নত বা যে দেশগুলো উন্নয়নশীল, হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রি বা লিয়েস্ট ডেভেলপিং কান্ট্রি বা পুর কান্ট্রি, কীভাবে তাদেরকে উন্নত করা যায়, কিভাবে তাদের অর্থনৈতিক উন্নয়ন করা যায়, শুধু এগুলো নিয়ে কথা হতো। এগুলো নিয়ে জাতিসংঘে কথা হতো, এগুলো নিয়ে আলোচনা হতো, এগুলো নিয়ে টার্গেট ফিক্সড হতো। এই কারণে 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, বাংলায় আমরা বলি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, ইংরেজিতে বলতাম আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এমডিজি। এই এমডিজির লক্ষ্যগুলো কিন্তু ছিল শুধুমাত্র গরিব দেশগুলোকে কেন্দ্র করে বা উন্নয়নশীল দেশগুলোকে কেন্দ্র করে। হ্যাঁ, এই এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এখানে শুধু অর্থনৈতিক উন্নয়নটাই চিন্তা করতো। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে যে পরিবেশের সুরক্ষা দেয়া এবং মানুষকে আর্থিকভাবে সমতা করা অথবা অসমতাটাকে কমানো, ইনইকুয়ালিটিটাকে কমানো, এই ব্যাপারটা ভাবা হতো না। দুইটা জিনিস বললাম, যে শুধুমাত্র ইকোনমিক প্রগ্রেসটাকেই ভাবা হতো।
কিন্তু এই ইকোনমিক প্রগ্রেসটাকে অ্যাচিভ করতে গিয়ে টু অ্যাচিভ দ্য ইকোনমিক প্রগ্রেস, টু অ্যাচিভ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, হাউ মাচ উই আর ডিস্ট্রয়িং দ্য এনভায়রনমেন্ট, এই জিনিসটাকে টোটালি ইগনোর করা হতো এবং এই ডেভেলপমেন্টের ফ্রুট, ডেভেলপমেন্টের রেজাল্ট এটা সবার কাছে যাচ্ছে কি না এই ব্যাপারটাও ইগনোর করা হতো। অর্থাৎ যারা ধনী, যাদের কাছে পয়সা আছে, দে ইউজ টু বিকাম রিচার অ্যান্ড রিচার অ্যান্ড দ্য পোর্স ইউজ টু বিকাম পোরার অ্যান্ড পোরার। ইনইকুয়ালিটি থাকতো। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস জাস্ট এই জায়গাটাতেই সমাধান করতে এসেছে। আপনারা জানেন 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত সারা বিশ্বের সবগুলো দেশের জন্য এটা প্রযোজ্য। এখানে কিন্তু একটা ম্যাসিভ পার্থক্য আছে। আবার বলি, এমডিজি প্রযোজ্য ছিল শুধুমাত্র গরিব দেশগুলোর জন্য, যেখানে এসডিজি সবার জন্য প্রযোজ্য, ধনী গরিব, হ্যাঁ, পৃথিবীর যে নর্থ পোল সাউথ পোল সবার জন্য প্রযোজ্য। কারণ এসডিজিতে দুইটা জিনিসকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে যেটা এমডিজি করা হয় নাই। একটা হচ্ছে পরিবেশ রক্ষা, দ্বিতীয় হচ্ছে আর্থিক সমতা নিশ্চিত করা, ধনী গরিবের বৈষম্যটা কমানো। এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলতে চাই যে এসডিজি অর্জন করার ক্ষেত্রে হোয়াট ইজ দ্য পজিশন অফ বাংলাদেশ, দেখেন বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এটা এসডিজির যে 2025 সালের রিপোর্ট, এই রিপোর্টেও এই কথাটা চলে এসেছে। আজকে আমাদের কথাতেও আপনারা পাবেন, লেখাতেও পাবেন। 2023 সালে বাংলাদেশ এসডিজি অর্জনে 101তম ছিল, 101 পজিশন। 2024 সালে বাংলাদেশের পজিশন হয় 107, 107। এই বছর 2025 সালে এসে বাংলাদেশের পজিশন চলে যায় 114, 114। মানে আমরা শুধু দূরে যাচ্ছি। প্রায় 167টা দেশের মধ্যে এই স্টাডিটা করা হয় যে এসডিজিস বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এগুলো অর্জনে কোন দেশের অবস্থাটা কেমন, কোন দেশের স্ট্যাটাসটা কেমন। সো অ্যাজ আ কান্ট্রি উই আর ল্যাগিং বিহাইন্ড, আমরা খারাপ করতেছি। এটা একটা গ্রিম পিকচার আমাদের দেশের জন্য। আমাদের আজকের কথায় এই জিনিসটা চলে আসবে। আমাদের আজকের আলোচনায় এটাও আসবে যে এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস প্রযোজ্য ছিল শুধুমাত্র গরিব উন্নয়নশীল দেশের জন্য, where is SDGs are equally applicable for all sort of countries irrespective of their economic status, তারা ধনী না গরিব সবার জন্য প্রযোজ্য। এই জিনিসগুলোর উপরে আমরা ফোকাস করব। অ্যাট দ্য সেম টাইম মেইন যে জিনিসটা আমরা গল্পের মাধ্যমে ঠান্ডা মাথায় 17টা গোল পজিশন নাম্বার সহ আমরা মনে রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল লক্ষ্য। তো বিফোর ফার্দার ডু লেটস স্টার্ট। জাস্ট মনোযোগ দিয়ে শুনবো কথাগুলো। ওকে, the Sustainable Development Goals or SDGs, also known as the Global Goals. Global Goals কেন? এর উত্তরটা আমি এবার তো দিয়েছি আপনাদের যে স্যার যেহেতু এখানে সব ধরনের হ্যাঁ। কান্ট্রির জন্য এসডিজিটা অ্যাপ্লিকেবল এর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যে এ কারণে এটাকে বলা হয় গ্লোবাল, বৈশ্বিক লক্ষ্য। এটা শুধু গরিব বা উন্নয়নশীল না, বৈশ্বিক লক্ষ্য। এটা কি আসলে? আর এ কালেকশন অফ 17 ইন্টারলিঙ্কড গ্লোবাল অবজেক্টিভস। ইন্টারলিঙ্কড মানে ইন্টারকানেক্টেড, তারা একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা রিলেটেড। এটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারলিঙ্কড গ্লোবাল অবজেক্টিভস, বৈশ্বিক উদ্দেশ্য এই 17টা। ডিজাইনড টু বি আ ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট বলতে কি বোঝাই আমরা? নীল নকশা, অর্থাৎ কোনো কিছুর প্ল্যান, হাউ টু এক্সিকিউট সামথিং। কোনো একটা বিল্ডিংয়ের নকশা, জাহাজের নকশা, ব্লুপ্রিন্ট, ইউ নো হোয়াট ডাজ ইট মিন, কিভাবে এটা নির্মাণ করা হবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে এসডিজিস এটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। কিসের ব্লুপ্রিন্ট? টু অ্যাচিভ আ বেটার অ্যান্ড আ মোর সাস্টেইনেবল ফিউচার ফর অল। তার মানে এটা একটা ব্লুপ্রিন্ট। কিসের ব্লুপ্রিন্ট? ভবিষ্যৎ গড়ার ব্লুপ্রিন্ট, ফিউচার গড়ার ব্লুপ্রিন্ট। কেমন ফিউচার, কেমন ভবিষ্যৎ? আগের চাইতে ভালো ভবিষ্যৎ,
আগের চাইতে টেকসই ভবিষ্যৎ। আপনারা কি আছেন আমার সাথে? তা কি চলে গেছেন অনেকে? জি জি স্যার স্যার আছে। আছে। তার আছে মানে স্যার। এসডিজিস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটাকে গ্লোবাল গোলসও বলা হয়, কারণ যেটা বললেন এটা সবার জন্য প্রযোজ্য। এখানে 17টা নির্দিষ্ট লক্ষ্য আছে, যেই 17টা লক্ষ্য পৃথিবীর সকল দেশের জন্য প্রযোজ্য। এই লক্ষ্যগুলো কেন নির্ধারণ করা হয়েছে? একটা ভবিষ্যৎ বিনির্মাণের ব্লুপ্রিন্ট হিসাবে বা ভবিষ্যৎ বিনির্মাণের নীল নকশা কাঠামো হিসাবে এই 17টা গোলকে নির্ধারণ করা হয়েছে। কেমন ভবিষ্যৎ? যেই ভবিষ্যৎটা আরো ভালো, বেটার, যেই ভবিষ্যৎটা আরো টেকসই, সাস্টেইনেবল। এই ভবিষ্যৎটা কাদের জন্য? ফর অল, ফিউচার ফর অল, সবার জন্য, ধনী গরিব সবার জন্য এই ভবিষ্যৎ। দেখবেন যে এসডিজির মূল ট্যাগলাইনটা হচ্ছে নো ওয়ান লেফট বিহাইন্ড, কাউকে পেছনে না ফেলে। অর্থাৎ আমরা ভালো করব, আমরা ভালো থাকব, সবাইকে সাথে নিয়ে ভালো থাকব। নো ওয়ান লেফট বিহাইন্ড। আমরা ধনী হব, সবাইকে সাথে নিয়ে ধনী হব। আমরা ধনী গরিবের বৈষম্য কমাবো, যাতে সবাই ভালো থাকতে পারি, ভালো খেতে পারি। আমরা বৈষম্য কমাবো নারী পুরুষের, যাতে সবাই ইরেগার্ডলেস অফ জেন্ডার, সে নারী না পুরুষ না, ডাজন্ট ম্যাটার, সম অধিকার নিশ্চিত করার চেষ্টা করবো। এই জন্যই যে নো ওয়ান লেফট বিহাইন্ড, ও নারী ওকে পেছনে ফেলো, ও পুরুষ ওকে পেছনে ফেলো, না, ব্যাপারটা এরকম না। উই আর টকিং অ্যাবাউট ইকুইটি, উই আর টকিং অ্যাবাউট ইনক্লুসিভনেস, উই আর টকিং অ্যাবাউট সাস্টেইনেবিলিটি। তাহলে এটা এমন একটা স্বপ্ন দেখায়, এমন একটা স্বপ্ন বিনির্মাণের, একটা ভবিষ্যৎ বিনির্মাণের ব্লুপ্রিন্ট দেখায় পৃথিবীর সকল দেশের জন্য। ওকে, এই পর্যন্ত এই যে এতটুকু কথা বললাম, এতটুকু আমরা পারবো কিনা? 2টা লাইন বা 3টা লাইন, অথবা আপনি ভেঙে 4টা লাইনেও বলতে পারেন, ডাজন্ট ম্যাটার। মেইন জিনিসটা হচ্ছে আপনি থিমটা বুঝতে পারছেন কিনা। হ্যাভ ইউ গট দ্য মেইন থিম? আমি আরেকবার রিপিট করি, তারপর আপনাদের থেকে উত্তরটা নিব। We are talking about SDGs and Bangladesh, Sustainable Development Goals and the performance of Bangladesh. শুরুটা এভাবে করতে পারি, Sustainable Development Goals, SDGs, are called global goals because they are adopted by and they are simply applicable for all the countries of the world. প্রথম লাইন আমরা বললাম এটা। Second line, SDGs encompasses, but there are 17 goals in SDGs which build, but which signify a blueprint to build a better and a more sustainable future for all. এই 17টা গোল বা এসডিজিতে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে 17টা লক্ষ্য আছে, অ্যাডাপ্টেড বাই অল দ্য কান্ট্রিজ। কি হিসাবে? অ্যাজ আ ব্লুপ্রিন্ট, একটা নীল নকশা হিসাবে। কিসের নীল নকশা? নীল নকশা হয় কোনো কিছুর, এই যে ইঞ্জিনিয়ারিং স্কেচ বলি আমরা, কিভাবে একটা বিল্ডিং করব, কিভাবে একটা গাড়ি বানাবো, এটা হচ্ছে নীল নকশা, ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টটা কিসের? এই ব্লুপ্রিন্টটা হচ্ছে ভবিষ্যতের, এই ব্লুপ্রিন্টটা হচ্ছে একটা স্বপ্নের। সেই ভবিষ্যৎটা, সেই স্বপ্নটা কিসের? একটা ভালো পৃথিবীর, আরো ভালো পৃথিবীর, আরো টেকসই পৃথিবীর। যে পৃথিবীটা বা যে ভবিষ্যৎটা, যে স্বপ্নটা কার জন্য? সবার জন্য। ফর অল, ফিউচার ফর অল। এই 2টা লাইন এই সুন্দর করে গুছিয়ে মনে রাখবেন যারা পরীক্ষা দিচ্ছেন পরশুদিন। হাউ ডু ইউ স্টার্ট ইউর রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম লাইনে আপনি কি লিখতেছেন, কিভাবে লিখতেছেন, খুব গুরুত্বপূর্ণ। আজে বাজে অপ্রাসঙ্গিক কথাবার্তা লিখবেন না, একদম স্পেসিফিকভাবে। যেমন আজকে আমরা শুরু করলাম যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আর অলসো নোন অ্যাজ গ্লোবাল গোলস। কেন? আপনি চাইলে কারণটাও দিতে পারেন, বিকজ দিজ হ্যাভ বিন অ্যাডাপ্টেড বাই অ্যান্ড আর অ্যাপ্লিকেবল ফর অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এর পরের লাইন আমরা বললাম দেয়ার আর 17 গোলস উইচ আর ব্লুপ্রিন্টস। কিসের ব্লুপ্রিন্টস? ফর এ বেটার অ্যান্ড মোর সাস্টেনেবল ফিউচার। কাদের জন্য? ফর অল, সবার জন্য। এই 2টা লাইন আমরা পড়লাম। এবার আসি যে বাংলাদেশের স্ট্যাটাসটা কোথায় এই
এই যে স্বপ্নের কথা বললাম, আরো সুন্দর ভবিষ্যতের কথা বললাম, এখানে according to the Sustainable Development Report 2025, Bangladesh currently ranks 114th out of 167 countries with an overall score of 63.88. স্কোর যদি ভুলে যান অসুবিধা নাই, দরকার নাই, এটা ইম্পর্টেন্ট। ইভেন এটা এমসিকিউতেও আসে যে 2025 সালে বাংলাদেশ এসডিজি অর্জনে কততম? 114। এটা আগে ছিল 100 কত 7, এই যে 107 ছিল আগে 2024 সালে, আর 101 ছিল 2023 সালে। তার মানে আমরা কিন্তু দিন দিন পেছনে চলে যাচ্ছি। এই ডাটাটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ এসডিজি অর্জনে বর্তমানে কততম। উত্তর হচ্ছে বর্তমানে বাংলাদেশ 114তম এসডিজি অর্জনে। ওকে, তো এতটুকু ছিল আমাদের আজকের লেকচারের ভূমিকাটা আমরা বুঝতে পারছি কিনা একটু জি স্যার। আওয়াজ দিয়েন যারা আছেন। আমরা যদি এটাকে একটু রিক্যাপ করি যে কি ভূমিকাটা আমরা পড়লাম, যারা পরশুদিন পরীক্ষা দিবেন তাদের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করব ক্লাসটা বেশি লেন্দি না করতে। যতক্ষণ সময় আমরা পড়াশোনা করি, যারা উপস্থিত আছেন, মেক শিওর ইউ আর গিভিং ইউর 100% দিয়ে, তাহলে এই 17টা গোল নিয়ে আপনাকে আর ভুগতে হবে না ইনশাল্লাহ। একদম অ্যাটেনশন দিন ফুললি। সো আমরা একটা ভূমিকা এভাবে বলার চেষ্টা করলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস or SDGs are a set of 17 goals which are also known as global goals because they have been adapted by and are applicable equally for all the countries of the world irrespective of their economic status. Okay. So the 17 goals have been designed as the blueprint for a better and more sustainable future for all. এবার আসি বাংলাদেশের পার্সপেক্টিভে। The position of Bangladesh in achieving these SDGs according to the Sustainable Development Goals Report 2025 is 114th, which represents a gloomy picture for the Bangladesh's performance because the rank of Bangladesh was 107 in 2024 and 101 in 2023. আমরা একটা নেতিবাচক কথা দিয়ে আমাদের ভূমিকাটা শেষ করেছি যে বাংলাদেশের পিকচারটা একটু গ্রিম হয়েছে, একটু খারাপ হয়েছে, কারণ আগের বছরগুলোতে বাংলাদেশের অবস্থা আর একটু বেটার ছিল, এখন এগুলো একটু ডিটেরিয়েট করতেছে। এই ছিল আমাদের ভূমিকাটা পারবো আমরা ইনশাল্লাহ? জি স্যার, পারবো। আচ্ছা, আগামীকাল পরীক্ষা দিবেন এমন কেউ যদি উত্তর দেন সবচেয়ে ভালো হয়। পরশুদিন যারা রিটার্ন দেবেন এই ভূমিকাটা একটু নিজের ভাষায় বলবেন, দ্রুত করে যদি একটু বলেন, না দেখে নিজের ভাষায়। এনিওয়ান স্যার আমি বলবো না। প্লিজ। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে একটা বিশ্বজনীন গোল যেটা 17টা ইন্টারলিঙ্কড অবজেক্ট নিয়ে কাজ করে, যেটা হচ্ছে এমন একটা মানে ডিজাইনে সাজানো যা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং বেটার ভবিষ্যৎ এবং মোর সুইটেবল ফিউচারের জন্য কাজ করবে। সুইটেবল না, 2025 সাস্টেইনেবল, মোর সাস্টেইনেবল। সাস্টেইনেবল ভবিষ্যৎ, সকলের সাস্টেইনেবল ভবিষ্যতের জন্য কাজ করবে। গুড। 2025 সালে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হচ্ছে 167টি দেশের মধ্যে 114তম, গুড। যেটা স্কোর ছিল হচ্ছে 63.88, এবং 2014 সালের যে রিপোর্টটা দেখা যায় তাতে দেখা যায় বাংলাদেশের অবস্থান ছিল 107তম, যেটা থেকে 2024 বোঝা যাচ্ছে 24 সালের 107তম, যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটু ডিক্লাইন অবস্থায় আছে। 2023 সালে আরো ভালো ছিল, বাংলাদেশ 101তম ছিল, তাই না? সো জি স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো দিস ওয়াজ আওয়ার লিটল ইন্ট্রোডাকশন। আমরা দেখেন প্রত্যেকটা লাইন রিলেভেন্ট লেখার চেষ্টা করেছি, আজে বাজে কথা লিখবেন না পরীক্ষাতে, একদম রিলেভেন্ট কথা লিখবেন, আবার মুখস্থও লিখবো না, আমরা নিজের ভাষায় লিখবো। এই কথাটুকুকে এখন ধরেন এটাকে স্কিপ করে যাই, এই কথাটুকুকে যদি নিজের ভাষায় বলতে চাই বা লিখতে চাই অন্য সহজ ভাষায়, কিভাবে আমরা করতে পারি? এই যে গল্পটুকু করলাম এতক্ষণ, আমরা কি কি লাইন লিখতে পারি? আমরা এইভাবে, আমাকে একটু সাপোর্ট করেন যারা আছেন অফলাইন ক্লাসে যেভাবে থাকেন, ওভাবে যে আপনারা ভাইব্রেন্ট আছে সবাই, আমরা এইভাবে বলতে পারি যে দ্য এসডিজিস, অথবা শুরু করতে পারি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজিস আর Is considered হ্যাঁ, as আর অলসো নোন বা আর অলসো কল, যাই বলি, আর অলসো নোন অ্যাজ known global as goals. global goals.
Global Right. goals. Global goals Goal. as with as they As they are have been planned বা they are, they মানে কারা, এই গোলস তাই না, adapted by জি all and over the country, all over the world. and applicable for, সবাই মিলে এবং সবার জন্য প্রযোজ্য তাই না, applicable for all the countries, All the countries. all the countries, সবাই মিলে এই 17টা গোল আমরা অ্যাডাপ্ট করেছি, সবার জন্য অ্যাডাপ্ট করেছি, applicable for all. ওকে, তারপর আমরা পরের লাইনে there are 17 Seven goals, inter- 17 ইন্টারলিঙ্কড একটা শব্দ ছিল তাই না, বা ইন্টারকানেক্টেড, ইন্টারডিপেন্ডেন্ট যাই বলি, interconnected. রাইট, interconnected goals which ডিজাইন act, দেখেন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো একটু খেয়াল করেন, গোলস তাহলে কি অ্যাক্ট হবে তাই না, which act like a blueprint, A blueprint. Please represent a blueprint. হ্যাঁ, a blueprint, কিসের ব্লুপ্রিন্ট, for For a sustainable, better sustainable, for all. more sustainable Good. future Sustainable. for all. sustainable Future for all. future for For all. খুব চমৎকার একটা কথা, যদি এতটুকু লিখতে পারি, এখানে যদি এভাবে করে দিয়ে দিই যে where no one left হ্যাঁ behind. হ্যাঁ আরো সুন্দর হবে, হ্যাঁ ফর অল একটু নাটকীয় ভাবে একটা স্ল্যাশ দিয়ে তখন আর তাহলে এই ফুল স্টপটা দিবেন না, ফর অল ওয়্যার, আরো সুন্দর হয়, ওয়্যার নো ওয়ান ইজ লেফট, বাহাই LEFT, Left left behind, right, behind, BEHIND. এতটুকু আমরা SDG সম্পর্কে বললাম, এই যে 2-3টা লাইন, এটাকে আপনি আরো সহজ ভাষায় বলতে চাইলে বলতে পারেন, মুখস্থ করা ছাড়া জাস্ট বললাম যে ভাই এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এগুলোকে বলা হয় বৈশ্বিক গোল। কেন? কারণ বিশ্বের সব দেশ মিলে এটাকে অ্যাডাপ্ট করেছে, সব দেশের জন্য অ্যাপ্লিকেবল করেছে। এখানে ভাই 17টা লক্ষ্য আছে, যে 17টা লক্ষ্য একটা ব্লুপ্রিন্ট হিসাবে, নীল নকশা হিসাবে কাজ করে। কিসের নীল নকশা? আরো ভালো, আরো টেকসই একটা ভবিষ্যৎ নির্মাণের নীল নকশা, যেই ভবিষ্যৎটা হবে সবার জন্য, যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না। খুবই সুন্দর হয়েছে। পারবো আমরা এতটুকু? জি স্যার। Yes, হ্যাঁ, sir, স্যার। পারবো, sir. ইনশাল্লাহ। এরপরে আমরা বাংলাদেশের পিকচারটা এখানে ড্র করতে পারি, যে নিজেদের ভাষায়, যে বাংলাদেশ ড্রস, এভাবে লিখি চলেন, বাংলাদেশ ড্রস, DRAWS, গ্রিম পিকচার, তাই না, একটা গ্রিম পিকচার ইন অ্যাচিভিং দিস গোলস as its current position, বা as the current, যেভাবে লেখেন, current position of Bangladesh is 114 as per the SDG report 2025. 2025. The position was 107 in 2024 and 101 in 2023. আমাদের সুন্দর একটা ভূমিকা হয়ে গেল। আমরা প্রথমে ডিফাইন করেছি what we are talking about, what we are going to talk about, তারপরে ডিফাইন করেছি এখানে বাংলাদেশের অবস্থানটা কি। খুবই সিম্পল, মুখস্থ করার চিন্তাও করবেন না কেউ। এতটুকু কথা ইংরেজিতে নিজের ভাষায় কে বলবেন? একটু দ্রুত বলেন, সময় নষ্ট না করে। এনিওয়ান? ভুল হলেও কোনো অসুবিধা নাই, জাস্ট গিভ এ ট্রাই।
একটু Sir, দ্রুত we ভাই। can see a downward trend in সাব্বির the rank. সাব্বির জোরদার কথা বলছেন? Yes, sir. হ্যাঁ, শুরু থেকে বলেন ভাই, মানে ভূমিকাটা জানতে চাচ্ছি আর কি। বলেন, সুন্দর করে বলেন, হবে ইনশাল্লাহ, বলেন। Sir, Sustainable Development Goals is also known as একটু থামাই। এই সাব্বির সরকার, এটা কি ইজ হয়? R, sir. হ্যাঁ, এইগুলো একটু খেয়াল, হ্যাঁ বলেন ভাই, বলেন, হ্যাঁ বলেন। Sir, Sustainable Development Goals are also known as global goals. গুড। Um, these goals are these are the interlinked 17 goals which are designed like a blueprint for Good. the development for better world and better future. কাদের জন্য বেটার ফিউচার, কাদের জন্য বলেন? Better future for the people, for all of us, ওকে, for all of the people. হ্যাঁ, এখানে আমাদের একটা আপু খুব সুন্দর একটা জিনিস অ্যাড করছিল, ওটা দিয়ে দেন। ফর অল অফ আস একটা স্ল্যাশ দিয়ে, ওয়্যার নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড, যেখানে কেউ আসলে পেছনে পড়ে থাকবে না, বুঝছেন নাকি? Yes, sir. পরে Sir, আসেন। according to the Sustainable Development Goals Report 2025, গুড। we can see a clear downward trend in the ranking of Bangladesh in sustainable development goals. In achieving Achieving sustainable development development goals. বলেন, হ্যাঁ। Yes, sir. In 2025, the position of our country is 114, which was 107 in 2024 and 107 in 2023. 101 Sorry, 101, sir. in 2023। খুবই সুন্দর হয়েছে সাব্বির, খুব বেশি সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। Thank you, sir. পারবো আমরা এভাবে সুন্দর করে? জি স্যার। সাব্বির, আমরা মুখস্থ করে বলেছি? সাব্বির No, জোরদার, sir. গুড। No, sir. আমরা দেখবেন ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে কানেক্টেড থাকবেন। এই 17টা গোলস আমরা একদম একটানা বলবো, হ্যাঁ ইনশাল্লাহ, উইদাউট মেমোরাইজিং। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, ক্লাস ছিল শেষ। উইদাউট মেমোরাইজিং আমরা এই 17টা গোলস ইনশাল্লাহ বলতে পারবো। জাস্ট স্টে কানেক্টেড, যেভাবে ফোকাসড দিচ্ছেন এভাবে একটু ফোকাসড থাকেন। এবার আমরা কিছু ফিচার দেখবো, যে যে বেসিক কথাবার্তা এগুলো আমরা বলেছি। এসডিজি আপনারা জানেন জাতিসংঘের এখন সদস্য দেশ 193টা, সবাই মিলে এসডিজিটা গঠন করেছিল 2015 সালে। এটা টাইম ফ্রেম 2016 থেকে 2030। এর পারপাস হচ্ছে সারা বিশ্বের যে সমস্যাগুলো আছে, দারিদ্রতা, ক্ষুধা, অশিক্ষা, কুশিক্ষা, তারপর হচ্ছে লিঙ্গ বৈষম্য, ধনী দরিদ্রের বৈষম্য, পরিবেশ নষ্ট হওয়া, এগুলোকে অ্যাড্রেস করা। To address global challenges including poverty, inequality, climate change, environmental degradation, peace and justice, এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে উদ্দেশ্য। অ্যান্ড প্রেডিসেসর, এর আগে প্রেডিসেসর বা এর পূর্বসূরি কে ছিল? আমরা বলেছি MDGs were the predecessor of SDGs, তাই না? Millennium Development Goals. So they replaced the Millennium Development Goals, MDGs, which expired in 2015. 2015 সালে যেগুলো আসলে এক্সপায়ার হয়ে গিয়েছে। অ্যান্ড কোর প্রিন্সিপাল অথবা মোট্টো বা ট্যাগলাইন হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পেছনে না ফেলে সবাইকে একত্রিত করে উই উইল থ্রাইভ, দ্য ওয়ার্ল্ড উইল থ্রাইভ। এটা হচ্ছে এসডিজির মূল কথা। আবার বলি ভাই, এসডিজি মানে কি? ধরেন আমরা এই যে আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ 2026 সাল আসতেছে সামনে, নতুন বছরে অনেক রেজুলেশন নেই না, নিউ ইয়ার রেজুলেশন, যে খারাপ কাজ থাকলে সেগুলো বাদ দিয়ে দিব, ইনশাল্লাহ নতুন বছরে করব না। অনেকে থাকে দেখবেন রেজুলেশন নেয়, বিড়ি সিগারেট ধরবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হ্যাঁ নিয়মিত জগিং করবো, দৌড়াতে, এরকম বা জিমে যাবো, এরকম অনেক রেজুলেশন থাকে। এইভাবেও এগুলো হচ্ছে রেজুলেশন, গোল। এই গোলগুলোকে অর্জন করতে হয়, ওইভাবে কাজ করতে হয়। তো সেই কাজ বাংলাদেশ করতে পারে নাই, আপনি রেজুলেশন নিয়ে ফেল করছেন, এই জন্য বাংলাদেশের পজিশন খারাপ হচ্ছে, সোজা কথা। তো এই রেজুলেশনগুলোর মূল এই যে উদ্দেশ্য, এই যে লক্ষ্য 17টা, এদের মূল কনসেন্ট্রেশন একটা জায়গায়, যে কাউকে পেছনে না ফেলে সামনে আগাবো, নো ওয়ান
লেফট বিহাইন্ড। আর যদি আমরা এটা করতে পারি অনেকগুলো প্রবলেম সলভ হবে। কি কি প্রবলেম সলভ হবে? দারিদ্র্য থাকবে না, ক্ষুধা থাকবে না, ধনিক গরিবের বৈষম্য কমে যাবে, নারী পুরুষের বৈষম্য, হ্যাঁ এগুলো কমে যাবে। তারপর ক্লাইমেট চেঞ্জের প্রভাব পৃথিবীর থেকে মুক্ত হবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন কমে যাবে, এরকম আরও। তারপর হচ্ছে পিস, জাস্টিস, শান্তি প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ওকে, এগুলো গুরুত্বপূর্ণ। ওকে, এই পিকচারটা আমরা পারবো ইনশাল্লাহ। এবার আমরা আসি সেই 17টা গোলে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে যদি শোনেন দেখবেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই চমৎকারভাবে পারবো, আমরা ভুলবো না। আর এই টপিকটা এমন একটা টপিক 2030 সাল পর্যন্ত এটা আপনার একদম চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো লেখাতে ধরেন এসডিজি সরাসরি পরীক্ষাতে আসে নাই, পরীক্ষাতে আসছে 3 শূন্যের পৃথিবী, পরীক্ষাতে আসছে দারিদ্র্য বিমোচন, পরীক্ষাতে আসছে গ্রামীণ ব্যাংক। আমরা দিতে পারি যে দেখেন দারিদ্র্য বিমোচন এটা পৃথিবীর জন্য এত মারাত্মক হুমকি দারিদ্র্যটা, যে এটা এসডিজি সারা বিশ্বের সকল দেশগুলো মিলে 17টা লক্ষ্য রেজুলেশন নিয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে দারিদ্র্য বিমোচন, নো পভার্টি। পৃথিবী থেকে দারিদ্র্য দূর করতে হবে। আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন না, দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে হবে। ইটস আ ম্যান মেড ক্রাইসিস, ইটস এ হিউম্যান জেনারেটেড ক্রাইসিস, মনুষ্য সৃষ্ট সমস্যা, সো ইট ক্যান বি সলভড। এটা কোনো ন্যাচারাল ডিজাস্টার না। দারিদ্র্য আমরা বানিয়েছি, সো আমরা সিস্টেম ঠিক করলে দারিদ্র্য ঠিক হবে। এই জন্য সারা বিশ্বের সকল দেশগুলো মিলে ডিসিশন নিয়েছে পৃথিবীর কোনো দেশ দরিদ্র রাখা যাবে না, তাকে সিস্টেম চেঞ্জ করে হলো যেভাবে হোক পভার্টিকে জিরো করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। আমি যেটা বলছিলাম যে সরাসরি এসডিজি আসে নাই, ধরেন আসে দারিদ্র্য বিমোচন বা আসছে আনএমপ্লয়মেন্ট, আপনি বা আসছে ইকোনমিক প্রগ্রেস, আপনি কিন্তু দিতে পারেন যে এসডিজি 1-এ এটা ছিল, এসডিজি 2-তে এটা ছিল, 3-তে এটা ছিল। সো এই সিরিয়াল নাম্বারটা মনে রেখে এই গোলগুলো লিখতে পারা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথম লক্ষ্য হচ্ছে পৃথিবীতে কি থাকবে না? দারিদ্র্য থাকবে না, দারিদ্র্য নামক জিনিস থাকবে না। দেখেন দারিদ্র্য 2 ধরনের, পোভার্টি 2 ধরনের। একটা হচ্ছে অ্যাবসোলিউট পোভার্টি, আর একটা হচ্ছে রিলেটিভ পোভার্টি। এই দারিদ্র্য থাকবে না মানে হচ্ছে আসলে যে অ্যাবসোলিউট পোভার্টি আর থাকবে না। অ্যাবসোলিউট পোভার্টি মানে হচ্ছে যেটা গেলে আমরা বাংলায় বলি চরম দারিদ্র্য। ধরেন আমার পেটে খাবার নাই, আমি খেতে পারতেছি না, থাকার জায়গা নাই, এগুলো হচ্ছে একদম চরম দারিদ্র্য। যে আমি মিনিমাম যে পুষ্টিটা দরকার সেটা নিতে পারছি না শরীরে বেঁচে থাকার জন্য যা দরকার, চরম দারিদ্র্য। আর রিলেটিভ পোভার্টি, পৃথিবীর সবাই আসলে রিলেটিভলি পুয়ার। আপনি যদি কম্পেয়ার করেন আমার গাড়ি আছে কিন্তু ওটার মতো ভালো না, তার মানে আপনি তো দরিদ্র। এটা হচ্ছে রিলেটিভ পোভার্টি। এই পোভার্টি সলভ করা সম্ভব না পৃথিবীর কারো পক্ষে। হ্যাঁ, গত ক্লাসে মনে আপনাদের বলেছিলাম তাই না, ওই যে মহাত্মা গান্ধীর একটা কথা, যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ সাফিসিয়েন্ট অ্যাসেটস অর রিসোর্সেস টু ফিড দ্য হাঙ্গার অফ এভরিওয়ান, নট দ্য গ্রিড। সবার ক্ষুধা মেটানোর মতো যথেষ্ট রিসোর্স পৃথিবীর আছে, কিন্তু সবার লোভ মেটানোর মতো নাই। সো পৃথিবীতে এই যে দারিদ্র্য রাখা যাবে না, এটা হচ্ছে নাম্বার 1 এসডিজির গোল, সবাই মিলে ঠিক করলো। এখন দারিদ্র্য যদি না থাকে, সবাই মোটামুটি খেতে পারতেছে, তাহলে কি হাঙ্গারও থাকবে না? জিরো হাঙ্গার। প্রথম হচ্ছে নো পভার্টি, দারিদ্র্যকে না বলতে হবে, নো, সে নো টু পভার্টি, দারিদ্র্য থাকবে না। তাহলে কি হবে? জিরো হাঙ্গার। জিরো হাঙ্গার মানে কি? আপনার আমার পেটে ক্ষুধা লাগবে না, এরকম? জিরো হাঙ্গার মানে কি? কেউ ক্ষুধার্ত থাকবে না। হ্যাঁ, মানে খাবারের অভাবে কেউ ক্ষুধার্ত থাকবে না। আপনি থাকতে পারেন ডায়েট ফাইট করে ক্ষুধার্ত থাকতে পারেন, কিন্তু আপনি খাবার নাই এই জন্য ক্ষুধার্ত, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, যে খাবার পাচ্ছি না দেখি, এটা হচ্ছে জিরো হাঙ্গার। এগুলো খুব সহজ। তাহলে এমন একটা বিশ্ব যেখানে প্রথম কি, আমার সাথে বলেন, প্রথম কি? নো পভার্টি। নো পভার্টি। পভার্টি নো, সে নো টু পভার্টি। এটা যদি আমরা করতে পারি তাহলে হাঙ্গার বা ক্ষুধা, খাবারের অভাবে যে ক্ষুধা, সেটা জিরো হয়ে যাবে, জিরো হাঙ্গার। তো আমি যদি পেটে পুষ্টিকর খাবার টাবার পাই, তাহলে হেলথ তো গুড হবে, গুড হেলথ, সুস্বাস্থ্য থাকবে। সুস্বাস্থ্য থাকলে আমি ভালো থাকতে পারবো। সো গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং এটাও নিশ্চিত করা যাবে, রাইট? গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। তো প্রথম দেখেন, প্রথম 3টা গল্প আকারে আমরা এখনই পারলাম ইনশাল্লাহ, যে পৃথিবী থেকে দারিদ্র্য সব দেশ মিলে ডিসিশন নিল, 193টা দেশ মিলে সিদ্ধান্ত নিল 2030 সালের মধ্যে পৃথিবী থেকে দারিদ্র্যকে বিদায় দিতে হবে, নো পভার্টি। আমার কথাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে 193টা দেশ মিলে ডিসিশন নিচ্ছে, দারিদ্র্যকে রাখা যাবে না। দারিদ্র্যকে যদি হটানো যায়
ক্ষুধা নিয়ে, খাবারের অভাবে কেউ ক্ষুধার্ত থাকবে না, জিরো হাঙ্গার। খাবারের অভাবে যদি কেউ ক্ষুধার্ত না থাকে, মানে পুষ্টিকর খাবার খেতে পায়, তাহলে তার গুড হেলথ হবে, সুস্বাস্থ্য থাকবে। সুস্বাস্থ্য থাকলে তার ওয়েলবিংও থাকবে, সে ভালো থাকবে। 3টা পারলাম আমরা। এবার পেটে খাবার আছে, সুস্বাস্থ্য আছে, এখন হচ্ছে আমার যে কোয়ালিটি এডুকেশন, শিক্ষা দীক্ষার ব্যাপারে কি অবস্থা। হ্যাঁ, তাহলে 4টা জিনিস। এডুকেশন পরে, আগে লাগবে পেটে খাবার। পেটে খাবার তখনই আসবে, এডুকেশন পরে আগে লাগবে ভালো স্বাস্থ্য। ভালো স্বাস্থ্য তখনই আসবে যখন আমার পেটে খাবার থাকবে। পেটে খাবার তখনই থাকবে যখন আমি কোনো দারিদ্র্য থাকবে না পৃথিবীতে, সবাই দারিদ্র্য সীমার উপরে বাস করবে। তখন সবার পেটে খাবার থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী থাকবে, মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, কোয়ালিটি এডুকেশন নেবে। এই 4টা পারবো আমরা জি স্যার। জি স্যার। ইনশাল্লাহ। 5 নম্বরে হচ্ছে নারী পুরুষের যে অসমতা, জেন্ডার যে ডিসক্রিমিনেশন, এটা বাদ দিতে হবে। জেন্ডার ইকুয়ালিটি এনশিওর করতে হবে, যে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে হবে। সমতা বিধান না করলে অনেক যন্ত্রণা, আমরা একটু পরে আরও অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ, যে যদি আমরা বৈষম্য করি, নারীদেরকে পড়াশোনা করতে না দেই, কর্মক্ষেত্রে ঢুকতে না দেই। মোর দ্যান হাফ অফ দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি আর উইমেন। আমাদের জনসংখ্যার কিন্তু অর্ধেকেরও বেশি নারী, অর্ধেক না, অর্ধেকেরও বেশি নারী, হ্যাঁ, রেশিওতে। তো আপনি যদি এত বিশাল জনগোষ্ঠীকে ডিসক্রিমিনেট করে পেছনে ফেলে রাখেন, আমরা একটু পরেই দেখবো যে ওয়ার্ক এনভায়রনমেন্ট এসব নিয়ে দেখবো, গোলস আছে আমাদের। আর যাই হোক, উন্নয়ন হবে না। উন্নয়ন যদি মোটামুটি হয়ও, সেটা টেকসই হবে না, সম্ভব না টেকসই উন্নয়ন রাখা। অর্ধেক মানুষকে কাজের বাইরে রেখে বা অর্ধেক মানুষকে অর্থনৈতিক ইনক্লুশন না করে এটা হবে সম্ভব না। 5টা গোলস আমরা পড়লাম, 5টা। প্রথম কি বললাম? নো নো পভার্টি, পভার্টি। দারিদ্র্য থাকবে না। দ্বিতীয় No বললাম poverty, জিরো হাঙ্গার, no ক্ষুধামুক্ত পৃথিবী আমরা করব। তৃতীয় আমরা বললাম যে জিরো হাঙ্গার মানে কি? গুড হেলথ, পেটে খাবার দাবার পড়তেছে, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। যদি পেটে খাবার দাবার থাকে, শরীর সুস্থ থাকে, তারপর কোয়ালিটি এডুকেশন 4 নম্বরে। হ্যাঁ, তারপরে 5 নম্বরে গিয়ে যাচ্ছে ছেলে মেয়ে সবাই ইকুয়াল, ইকুইটি এনশিওর করতে হবে, জেন্ডার ইকুয়ালিটি। এই 5টা পারবো আমরা ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এগুলো ভুলবো না। আমাদের আপনারা প্রিলি অ্যানালাইসিস করলে দেখবেন, প্রিলিমিনারি কোশ্চেন সরাসরি এভাবে কোশ্চেন আসে যে কোয়ালিটি অফ এডুকেশন এসডিজির কততম লক্ষ্যমাত্রা? উত্তর হয় 4, 4 ইজ দ্য, এইভাবে প্রশ্ন আসে। তো এটা যদি আজকে একটু মনোযোগ দিয়ে পড়েন, আপনি প্রিলিমিনারিও ভালো করবেন, লিখতেও ভালো করবেন ইনশাল্লাহ। এই 5টা পরের পেজে যাওয়ার আগে আবারও বলি, হ্যাঁ, নিজেরা 1 নম্বরে কি? পৃথিবীতে কি থাকবে না? নো পভার্টি। পভার্টি থাকবে না ইনশাল্লাহ। 2 নম্বর, পভার্টি না থাকলে জিরো হাঙ্গার। হ্যাঁ, hunger. হাঙ্গার জিরো হয়ে যাবে। পভার্টি নো, হাঙ্গার জিরো। হাঙ্গার জিরো মানে কি? আমার কি আছে? গুড Good হেলথ health. আছে, Good And health and স্বাস্থ্য, well-being. রাইট, স্বাস্থ্য ভালো আছে, অ্যান্ড ওয়েলবিং, সুখ শান্তি আছে। 4 নম্বর Quality আমার education. কোয়ালিটি এডুকেশন, education, কোয়ালিটি এডুকেশন, আমার শিক্ষা দীক্ষা থাকবে মানসম্মত, মানসম্মত শিক্ষা দীক্ষা থাকবে। 5 মানসম্মত নম্বরে শিক্ষা দিতে থাকলে হচ্ছে আমরা Gender equal Equality. হ্যাঁ, নিয়ে ভাববো। হ্যাঁ, জেন্ডার ইকুয়ালিটি। আসলে পেটে ক্ষুধা, গরিব মানুষ, তারা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে ভাবার সময়ও পায় না। হ্যাঁ, এটাই সত্য, বাস্তব। তো জেন্ডার ইকুয়ালিটি, এই 5টা আমাদের গোলস আমরা পারলাম ইনশাল্লাহ। পারবো? Yes, yes sir. sir, আবার তাহলে না দেখে বলি, একটা হচ্ছে শুধু শুনি সবাই, মনে মনে বলি শুধু শুনি। 1 হচ্ছে দারিদ্র্যমুক্ত পৃথিবী, 2 জিরো হাঙ্গার, ক্ষুধামুক্ত পৃথিবী, 3 যে পেটে খাবার আছে, সুস্বাস্থ্য আছে, ওয়েলবিং, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, 4 কোয়ালিটি এডুকেশন, 5 হচ্ছে গিয়ে যে আমার নারী পুরুষের সমতা। এগুলো পারলাম ইনশাল্লাহ আমরা। এবার আসি 6 নম্বর। 6 ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি, অ্যান্ড স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। আমাদের পাশের দেশ দেখবেন, প্রতিবেশী, তারা অনেক দিকে ভালো, কিন্তু তাদের স্যানিটেশন ব্যবস্থাটা খুবই খারাপ। এই একটা পয়েন্টে আসলে তারা মাথা নিচু হয়ে যায় তাদের। হ্যাঁ, স্যানিটেশন সিস্টেম খারাপ। এইটা ভাই, তাহলে আপনি এভাবে চিন্তা করেন তো, 193টা দেশ জাতিসংঘে মিটিংয়ে বসলো, তারা কথা বলার টপিক খুঁজে পাচ্ছে না, স্যানিটেশন নিয়ে তাদের কথা বলতেছে। উত্তর হচ্ছে হ্যাঁ, এটা এতটাই ক্রুশিয়াল, এবং ক্লিন ওয়াটারও এতটাই ক্রুশিয়াল। মানে আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, পানির অপর নাম জীবন। ব্যাপারটা পানি না, ব্যাপারটা হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ক্লিন ওয়াটার ইজ কল হেলথ, সরি, ইজ কল লাইফ। এই ওয়াটার যদি পলিউটেড হয় তো ওখানেই শেষ। হ্যাঁ, আমরা তারপর আরও কিছু ক্রাইসিস আছে।
এই যে ক্লাইমেট চেঞ্জের বাজে ইফেক্টের ফলে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের, আপনারা এখানে খুলনার কেউ আছেন? দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনার স্যার থাক, আমি যশোর। স্যার খুলনা নাই স্যার, যশোর আছে। হ্যাঁ ওই যে যশোর কাছাকাছি আছে, খুলনার কেউ থাকলে আরো ক্লিয়ারলি জিনিসটা বলতে পারতেন। খুলনায় স্যার খুলনার দিকে পানির সমস্যা হ্যাঁ। আছে স্যার, এটা জানি স্যার। গ্রাউন্ড ওয়াটার লেভেল কমতে 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 এখন একদম নিচে চলে যাচ্ছে, মানে সুপেয় পানি পাওয়া খুব টাফ। তারপর এটা ফসল, এমনকি স্যার স্যার আমাদের এখান থেকে প্রায় 3-4 দূষণ। কিলোমিটার ওই পাশে স্যার হ্যাঁ। এখনো সেই লবণাক্ত পানি পাওয়া যায় হ্যাঁ স্যার নলকূপ এইটা থেকে। আমি বলবো করে যে সল্টি ওয়াটার বিকামিং সল্টি, কৃষি জমির জন্য খারাপ, সুপেয় পানির জন্য খারাপ। তো আমরা অনেক কিছু করলাম, রাস্তাঘাট সেতু টেতু বানালাম, কিন্তু খাওয়ার পানি নাই, স্যানিটেশন ব্যবস্থা ভালো না, এগুলো উন্নয়ন না, এগুলো টেকসই উন্নয়ন না, এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। 6 নম্বরে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। 7 নম্বরে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। ক্লিন এনার্জি বলতে কি বোঝায় ভাই? মনে রাখবেন, ক্লিন এনার্জি মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি। renewable energy. রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ যেটা আমরা কি বলি, এটাকে নবায়নযোগ্য জ্বালানি। আমরা ফসিল ফিউয়েল সম্পর্কে জানি, ফসিল ফিউয়েল মানে হচ্ছে কি বলে এটাকে, জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি, রাইট? কয়লা, তেল, Oil, gas. gas. These are fossil fuel, these are also called dirty fuel. এগুলো হচ্ছে নোংরা জ্বালানি, নোংরা। এর উল্টোতে আমরা যদি দেখি সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, তাই না, সোলার, থার্মাল, তারপর হচ্ছে জিও থার্মাল, তারপর হচ্ছে উইন্ড, হ্যাঁ এগুলো হচ্ছে ক্লিন এনার্জি, এগুলো রিনিউয়েবল এনার্জি। তো আমাদের এনার্জি হতে হবে অ্যাফোর্ডেবল, যেটা অ্যাফোর্ড করা যায়। এনার্জি হতে হবে ক্লিন, গ্রিন, এটাকে গ্রিন এনার্জিও বলে, ক্লিন এনার্জি গ্রিন এনার্জিও বলে। ওকে, তাহলে দেখেন আমরা প্রথম 5টা তো পারলাম, যে পৃথিবীতে দারিদ্র্য থাকবে না, ক্ষুধা থাকবে না, সুস্বাস্থ্য থাকবে, ওয়েলবিং থাকবে, পড়াশোনা ঠিকমতো করব, কোয়ালিটি এডুকেশন, ছেলে মেয়েকে সমান চোখে দেখব, জেন্ডার ইকুয়ালিটি। এই 5টা পড়ার পরে 6 নম্বরে এসে আমরা বলতেছি ভাই আমার ক্লিন ওয়াটার লাগবে। কেমন ওয়াটার লাগবে? ক্লিন ওয়াটার লাগবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে ক্লিন ওয়াটার, স্যানিটেশন। আর 7 নম্বরে এসে বললাম যে আমার এনার্জিটাও হতে হবে ক্লিন, এনার্জিটা হতে হবে অ্যাফোর্ডেবল, যেটা গরিব মানুষ অ্যাফোর্ড করতে পারে, অনেক বেশি এক্সপেন্সিভ হলে হবে না। অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। এবার দেখেন 7 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব, এখানে আমি একটু গল্প বলি, আপনাদের মনে রাখতে সহজ হবে। ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ জিনিসটা আসলে কি, একটু মনোযোগ দিন। দেখেন আমাদের দেশের, বা শুধু আমাদের দেশ না, এই গরিব দেশ বা উন্নয়নশীল দেশের মেয়েদের এত এত চ্যালেঞ্জেস, হ্যাঁ এত বাধা বিপত্তি, পড়াশোনা করতে বাধা, চাকরি পেতে বাধা, অনেক অনেক বাধা, এগুলো আমরা জানি, পুরনো কথা আপনারাও জানেন। আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েরা যদি হচ্ছে এইচএসসি পাশ করে, প্রথম একটা ধাক্কা আসে বিয়ে দেওয়ার, তারপর ওখান থেকে যদি কেউ বেঁচে, হ্যাঁ ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার গেলে ওখানে একটা ধাক্কা আসে বিয়ে দেওয়ার। বিয়ে হলে কি সমস্যা না? সমস্যা না। বিয়ে হলে ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে তারা পড়াশোনা শেষ করতে পারে না। অনেকে কষ্ট করে ধরেন শেষ করলো, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করলো, তারপর বাধ্যতামূলকভাবে বিয়ে, অথবা যে একটা চাকরিতে ঢুকলো, বিয়ে তো তাকে করতেই হয়। ভাই বিয়ে করবেন, অবশ্যই করবে, ঝামেলাটা হয় তার পরে। ঝামেলাটা কি, ম্যাক্সিমাম কেসে মেয়েটা কত শিক্ষিত ডাজেন্ট ম্যাটার, তাকে চাকরি করতে দেওয়া হয় না। তার ইন লস ফ্যামিলি বা শ্বশুরবাড়ির লোকজন বলে চাকরি করা লাগবে না, হ্যাঁ, বা হাজব্যান্ড বলে করা লাগবে না চাকরি, সে করে না। চাকরি না করলে যেটা হয়, শুরুতে যেটা বললাম, দেখবেন আমাদের যে জিডিপির সাইজ প্রায় 50 লক্ষ কোটি টাকা হচ্ছে আমাদের সাইজ অফ দ্য জিডিপি। এখানে বাসায় যে নারীরা কাজ করছেন, সারাদিন পরিশ্রম করছেন, হ্যাঁ মা বোন ওয়াইফ, তাদের এই পরিশ্রমটা কখনো কোয়ান্টিফাই করে ওই জিডিপিতে অ্যাড হয় না, ওটাকে কাউন্ট করা হয় না। অথবা আমরা এভাবে বলতে পারি যে বাসায় তো কেউ তাদেরকে স্যালারি দেয় না, এমন আছে তারা পরিশ্রম কম করতেছে, কাজ কম করতেছে, মানে ওটাকে পেয়েবল কোনো জব হিসাবে কাউন্ট করা হয় না, এটা বাস্তবতা। তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে আরও খারাপ কথা আছে, সেটা হচ্ছে ধরেন ওই মেয়েটার ইন লস বা শ্বশুরবাড়ি তারা চাচ্ছে, তারা সাপোর্ট করতেছে যে ঠিক আছে বউ কাজ করুক, হাজব্যান্ড সেও সাপোর্ট করতেছে যে হ্যাঁ আমার স্পাউস কাজ করুক, সে জবে ঢুকলো, এত কম্পিটিশনের মধ্যে প্রিপারেশন নিয়ে ধরেন একটা জবে সে ঢুকলো, জবে ঢোকার পরে যখন তার বাচ্চা কাচ্চা হয়, বেবিজ হয়, তখন হচ্ছে তার রিয়েল চ্যালেঞ্জ। আমি শুরু থেকে কিন্তু চ্যালেঞ্জগুলো বলতে আসছি, যে ইন্টার পাস করার পর অনেক কষ্ট করে সে ভার্সিটিতে ভর্তি হয়েছে, কারণ ওখানে তাকে বিয়ে দেওয়ার কথা, ভার্সিটি থেকেও অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে, অনেক ট্র্যাপ ছিল যে পড়াশোনা করতে দেওয়া হবে না, এটা সেটা। এরপরেও যখন আলটিমেটলি সে চাকরিটা পায় বা একটা কাজ শুরু করে, মোস্ট অফ দ্য কেসেস সে সেটা করতে পারে না,
তার বাচ্চাটাকে সামলানোর জন্য। কারণ আমাদের দেশে এই যে ওয়ার্কিং মাদার আমরা বলি, যে মা কাজ করে, তার বাচ্চাটাকে এই রাখার জন্য কোনো বেবি কেয়ার বা চাইল্ড কেয়ার থাকে না, মোস্ট অফ দ্য কেসেস থাকে না। কয়েকটা প্রতিষ্ঠানে শুধু আছে, আপনারা ঘাটাঘাটি করলে দেখবেন বাংলাদেশ ব্যাংক বা পেট্রো বাংলাতে আছে, তারপর হচ্ছে এই যে পানি ভবন, এই কয়েকটা হাতে গোনা প্রতিষ্ঠানের আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইভেট বলেন বা সরকারি বলেন, এই ডে কেয়ার ব্যবস্থাটা নাই, যেটা যেটা বিদেশে উন্নত দেশে অ্যাভেলেবেল আছে। মা অফিসে যাওয়ার সময় বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাচ্ছে, ব্রেস্ট ফিডিং বেবি, মায়ের দুধ ছাড়া কিছু খাবে না, সাথে নিয়ে যাচ্ছে, কাজ করতেছে, আবার বাচ্চাকে খাওয়াচ্ছে, বাচ্চা খেলতেছে। অর্থাৎ তাদের কাজের পরিবেশটা এত বেশি ফ্রেন্ডলি, মানে মাদার ফ্রেন্ডলি বা উইমেন ফ্রেন্ডলি বা গার্লস ফ্রেন্ডলি, মানে মেয়ে বান্ধব বা মা বান্ধব কাজের পরিবেশ। এখন মা বান্ধব কাজের পরিবেশ না থাকলে কি হয়, মনোযোগ দিয়ে শুনেন। না থাকলে ওই মেয়েটা সে বাধ্য হয়, যদিও তার হাজব্যান্ড সাপোর্ট ছিল, যদিও তার ইনলস সাপোর্ট ছিল, তবু সে বাধ্য হয় তার চাকরিটা ছেড়ে দিতে। কারণ যে 6 মাস লিভ পায়, আপনারা জানেন যে ম্যাটারনাল লিভ থাকে 6 মাস সরকারি চাকরি করলে, বেসরকারিতে 6 মাস দেয়ও না সবাই। সেই 6 মাস একটা বাচ্চাকে রিয়ার করার জন্য বা বড় করার জন্য মোটেও যথেষ্ট না, অনেক টাইম দিতে হয় মাকে। আপনারা তো বুঝতেছেন আমি কি বলতেছি। তো এই সব চিন্তা করে মা তখন চাকরিটা ছেড়ে দেয়। এখন আসেন, এই চাকরিটা ছাড়লে কি ঝামেলাটা হয়। আমরা শুরুতে বলেছি উইমেন এন্টাইটেল মোর দ্যান হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, অর্ধেকের বেশি জনগোষ্ঠী হচ্ছে উইমেন। তাদেরকে জাস্ট একটা ডিসেন্ট ওয়ার্ক প্লেস দিতে না পারার কারণে তারা চাকরি করতেছে না, কাজবাজ করতেছে না, আবার ঘরে ফিরে যাচ্ছে। এর ফলে তারা কাজ করলে যতটুকু গ্রোথ হইতো এখন তা হয় না, ইকোনমিক গ্রোথও কমে যায়। অর্থাৎ দেয়ার ইজ আ ভেরি পজিটিভ রিলেশনশিপ বিটুইন ডিসেন্সি ইন ওয়ার্ক প্লেস অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ইফ দেয়ার ইজ ডিসেন্সি ইন ওয়ার্ক প্লেস, ইকোনমিক গ্রোথ অটোমেটিক্যালি বাড়ে। কারণ এখানে সোসাইটির যে দুই ধরনের মানুষ, নারী এবং পুরুষ, তারা সহাবস্থানে থেকে সমানভাবে কাজ করতে পারে, সেই সুযোগটা পায়। এই সুযোগ না দিলে আমাদের ডেভেলপমেন্ট হবে না, আর যদি ডেভেলপমেন্ট হয়ও সেটা টেকসই হবে না। এই যে এতগুলো কথা বললাম, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার গোল, যে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। যদি ওয়ার্ক প্লেসটা ডিসেন্ট থাকে তাহলে ইকোনমিক গ্রোথ কি হয়, বাড়ে। এটা একটা এক্সাম্পল বললাম মাত্র, যে বেবি কেয়ার, এরকম আরও অনেক কিছু আছে, সব কিছু মিলে ডিসেন্ট ওয়ার্ক। তো ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এটা কয় নাম্বারে? 8। আপনারা কি ঘুমায় পড়ছেন? না স্যার আছে। ওকে, স্যার। না স্যার, তাহলে দেখেন, আমরা প্রথম 5টা তো বলেছি, যে দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, সুস্বাস্থ্য, ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, ছেলে মেয়েকে এক চোখে দেখা বা জেন্ডার ইকুয়ালিটি, 5টা বললাম। 6 নম্বরে এসে আমরা বললাম ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। 7 নম্বরে বললাম অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। 8 নম্বরে এসে বললাম যে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। পারবো আমরা ইকোনমিক। এই 8টা পারবো? জি, স্যার স্যার। একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, এটা যদি এক্সামে আসে আর লিখতে গিয়ে যদি মাঝখানে 2-1টা পয়েন্ট মনে না থাকে, সেই ক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনি মার্কস পাবেন না ভাই, বাস্তবতা কঠিন করুন। আপনি মাঝখানে 2-1টা পয়েন্ট বাদ দিয়ে লিখলেন, আর আপনার পাশের ছেলে বা মেয়ে সে 17টা গোল সুন্দর করে দিতে, অবশ্যই তার খাতাটা ভালো হবে রে ভাই। এই জন্য আমি বারবার একটা পয়েন্ট এতবার করে বলতেছি, আজকে ক্লাস থেকে যদি আপনারা একটা আউটপুট নেন যে 17টা গোল আপনি না দেখে বলতে পারেন, বিশ্বাস করেন এটা আপনি ইউ উইল ফিল, বাংলায় ফোকাস লেখেন বা ইংলিশে লেখেন, অথবা এই প্রিলিমিনারি পরীক্ষা তো আপনাকে অনেক হেল্প করবে। 2030 সাল পর্যন্ত এই 17টা গোল বলতে পারাটা মুখস্থ একটা না, বুঝে বুঝে না ভোলা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বোঝেন তাহলে দেখবেন এটা আপনি চাইলেও ভুলবেন না, যদি বোঝেন, যদি মনোযোগ দেন। আবার খেয়াল করেন, আমরা 6 নম্বরে বললাম পরিষ্কার পানি লাগবে, আমাদের স্যানিটেশনটা ভালো লাগবে 6। 7-এ এসে বললাম আমাদের এনার্জি থাকতে হবে অ্যাফোর্ডেবল, যাতে সবাই কিনতে পারে, যাতে এটা ক্লিন থাকে, পরিষ্কার থাকে। 8 নাম্বারটা নিয়ে আমরা অনেক গল্প করলাম, যে ডিসেন্ট ওয়ার্ক প্লেস থাকতে হবে, এতে করে ইকোনমিক গ্রোথটা বাড়বে। পারবো আমরা এগুলো? হ্যাঁ স্যার। ইনশাল্লাহ। এবার 9 নম্বরে আসি। 9 নম্বরে হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প, আমাদের উদ্ভাবন, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, আমাদের অবকাঠামো। খেয়াল করেন, শ্রীলঙ্কা একটা দেশ, শ্রীলঙ্কার কিছু বছর আগে আমরা জানি 2021 সালের শেষের দিকে দেউলিয়া হয়ে গেছিল। কারণ শ্রীলঙ্কা তার দেশের যে ইনহেরেন্ট
ডেভেলপমেন্টের সোর্স সেদিকে মনোযোগ না দিয়ে সে শুধু আইওয়াশ ডেভেলপমেন্ট করতেছিল, শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেছিল। সে চীনের কাছ থেকে, আপনারা জানেন হাম্বানটাটো নামক একটা বন্দর আছে, সেটাকে হ্যাঁ বন্ধক দিয়ে সে এয়ারপোর্ট বানাচ্ছে, বড় বড় রাস্তা বানাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে। অর্থাৎ তার সে যে কি ইন্ডাস্ট্রি, সে যে কি ইনোভেশন, এগুলোর দিকে না থাকে। আমরা যেমন দেখেন আমাদের দেশে আমরা এই টানেল করেছি, ওইটা করেছি, সেটা করেছি, কিছু জিনিস প্রয়োজনীয় ছিল, কিছু জিনিস ছিল আমাদের আইওয়াশ ডেভেলপমেন্ট। এগুলো করলে হয় কি, উন্নয়ন হয় না, উন্নয়ন যতটুকু হয় সেটা টেকসই হয় না। এ কারণে আমাদের ইন্ডাস্ট্রি, ইনোভেশন এদের সাথে রিলেট করে ইনফ্রাস্ট্রাকচারটা হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের জন্য 9 নাম্বার গোল। 9 আমরা 6, 7, 8, 9 এই 4টা পড়লাম। আবারও রিপিট করি, 6 নম্বরে আমরা পরিষ্কার পানি, পরিষ্কার স্যানিটেশনের কথা বলেছে, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। 7 নম্বরে আমরা অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জির কথা বলেছি। 8 নম্বরে আমরা ওয়ার্ক প্লেসের ডিসেন্সি এবং ইকোনমিক গ্রোথের কথা বলেছি। অ্যান্ড ফাইনালি 9 নম্বরে এসে আমরা বলার চেষ্টা করেছি যে শিল্প, ইন্ডাস্ট্রি, উদ্ভাবন, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, এগুলো সবই গুরুত্বপূর্ণ সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য। কোনোটা যদি ইমব্যালেন্স করে ফেলি, অবকাঠামোর উপর বেশি ফোকাস দেই, সেই উন্নয়নটা আর যাই হোক টেকসই হবে না। ওকে, এবার একটু মনোযোগ দেন। মনে রাখবেন আমাদের এই 17টা গোলের মধ্যে ইনইকুয়ালিটি বা অসমতা কথাটা 2টা জায়গায় আছে। একটা হচ্ছে গোল নাম্বার 5, যেটা আমরা একটু আগে পড়লাম, নারী পুরুষের অসমতা। আরেকটা হচ্ছে গোল নাম্বার 10। এই 10 নম্বরেও কিন্তু অসমতার কথাটা আছে। 10 নম্বরে হচ্ছে ধনী গরিবের অসমতা। কিসের অসমতা? ধনী গরিব। ধনী গরিবের অসমতা। তো আমি আবার একটু পেছনে নিয়ে যাই আপনাদের। উন্নয়ন আর টেকসই উন্নয়ন, এই 2টা জিনিসের মধ্যে পার্থক্য জাস্ট 2টা জায়গাতে। এক, উন্নয়ন কখনো ইনইকুয়ালিটি নিয়ে কথা বলে না, ধনী গরিবের মধ্যে বৈষম্য হলো না এটা নিয়ে কথা বলে না। কিন্তু টেকসই উন্নয়ন বলে যে কোনো একটা উন্নয়নকে, কোনো একটা ডেভেলপমেন্টকে যদি সাস্টেইনেবল হতে হয়, অবশ্যই এই ধনী গরিবের বৈষম্য কমাতে হবে। 1। 2 হচ্ছে উন্নয়ন কখনো পরিবেশ নিয়ে কথা বলে না, কিন্তু টেকসই উন্নয়ন বলে যে কোনো উন্নয়ন বা যে কোনো ডেভেলপমেন্টকে যদি সাস্টেইনেবল বা টেকসই হতে হয়, অবশ্যই পরিবেশকে মাথায় রাখতে হবে, পরিবেশকে ঠিক রাখতে হবে। ভাই আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? জি স্যার। আমরা 10টা গোল নিয়ে কথা বলেছি, শেষের 5টা গোল আরেকবার আমি বলছি আপনাদের, তারপর আমরা আবার ইসে যাব, শুরু থেকে 10 পর্যন্ত আসবো। 6 নম্বরে আমরা বলেছি ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। 7 নম্বরে বলেছি ক্লিন অ্যান্ড অ্যাফোর্ডেবল এনার্জি। 8 নম্বরে বলেছি ডিসেন্ট ওয়ার্ক প্লেস বা ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। 9 এসে বলেছি শিল্প, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। 10 নম্বরে এসে আবার বললাম ইনইকুয়ালিটির কথা। কিসের ইনইকুয়ালিটি? ধনী গরিবের ইনইকুয়ালিটি। এবার আসেন এই 10টা গোল আমরা যদি ঠান্ডা মাথায় সবাই মনে করার চেষ্টা করি। 1 নম্বরে কি ছিল? পোভার্টি থাকবে, পোভার্টি 0 হয়ে যাবে। 2 নম্বরে ছিল, বুঝতেছেন তো আমার কথা না? জিরো হাঙ্গার, হাঙ্গার, পোভার্টি, নো পোভার্টি, হাঙ্গার 0 হয়ে যাবে। 3 নম্বরে ছিল যে গুড হেলথ, গুড হ্যাঁ গুড হেলথ, সুস্বাস্থ্য থাকবে, অ্যান্ড ওয়েলবিং, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। 4 নম্বরে এসে আমরা বলেছি গুড কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন। 5 নম্বরে একটা ইনইকুয়ালিটি আছে, 10 নম্বরে জেন্ডার ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি, 5 নম্বরে জেন্ডার, জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি মানে ইনইকুয়ালিটিটাকে রিডিউস করে ইকুয়ালিটি করতে হবে, এটা হচ্ছে গোল আর কি। আচ্ছা, এই গেল 5টা। 6 নম্বরে আমরা পরিষ্কার পানির কথা বলেছি, Clean water ক্লিন and ওয়াটার sanitation. অ্যান্ড স্যানিটেশন, স্যানিটেশন। 7 নম্বরে আমরা ক্লিনের কথা বলেছি, এখানে লাগবে ক্লিন অ্যান্ড অ্যাফোর্ডেবল, and affordable energy. অ্যাফোর্ডেবল এনার্জি আমাদের লাগবে। ক্লিন এন্ড অ্যাফোর্ডেবল হ্যাঁ, এনার্জি। এই যেটার সিরিয়াল যেটা ওটাকে ওখানেই রাখতে হবে, না হলে কিন্তু মার্কস পাওয়া যাবে না।
8 নম্বরে আমরা Decent ডিটেলস গল্প workplace বলেছি। and Decent work and economic growth. হ্যাঁ, and ডিসেন্ট economic growth. decent workplace and ডিসেন্ট economic growth. ওয়ার্ক বা ওয়ার্কপ্লেস এন্ড ইকোনমিক গ্রোথ। Economic growth. ইকোনমিক গ্রোথ। 9 নম্বরে এসে আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথা Industry, বলেছিলাম যে infrastructure, industry, innovation, ইন্ডাস্ট্রি, and infrastructure, Infrastructure. ইনোভেশন ইনোভেশন and and infrastructure. ইনফ্রাস্ট্রাকচার। Infrastructure. ইনফ্রাস্ট্রাকচার। আবার একটা Reduce ইনইকুয়ালিটির কথা বলেছি, inequality. এটা হচ্ছে Reduce ধনী গরিবের। ধনী গরিব। হ্যাঁ, রিডিউস ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি রিডিউস করতে হবে, এটা ধনী গরিবের বৈষম্য যেটা আর কি। হ্যাঁ, Reduction. এই 10টা পারবো আমরা ভাই হ্যাঁ স্যার ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ। বলা যায়, আশা করা যায়। ইনশাআল্লাহ। তাহলে বলেন তো 9 নম্বরে কি ছিল? Industry, ইন্ডাস্ট্রি ইনোভেশন আর ইনফ্রাস্ট্রাকচার। infrastructure. আচ্ছা, 8 নাম্বারটা কি কোনোদিন ভোলা সম্ভব? যে এত গল্প বললাম মায়ের Decent ক্ষেত্রে। work. Decent work and Decent Decent economic work growth. place and And economic growth. হ্যাঁ। ইকোনমিক গ্রোথ। তাহলে এনার্জি নিয়ে যাই বলবো সব হবে 7 নাম্বারে। 7 নাম্বার কি ছিল বলেন তো? ক্লিন অ্যান্ড অ্যাফোর্ডেবল Affordable and energy. clean energy. Affordable and আমরা green পানি, energy. পরিষ্কার পানি নিয়ে গল্প বলেছি কত নাম্বারে? ক্লিন অ্যান্ড Number. Clean কত water নম্বরে? and sanitation. 5 নম্বরে। আচ্ছা, ইনইকুয়ালিটি কয় জায়গায় আছে বলেন তো? 2 জায়গায়। 5 নাম্বার আছে এবং পাঁচে স্যার 5 আর 10 জেন্ডার স্যার আর দুটোরই 10 হচ্ছে শেষে স্যার ধনী 5 গরিব। 10 ভেরি গুড। 5 হচ্ছে ছেলে মেয়ে আর 10 হচ্ছে ধনী গরিব। ধনী গরিব। ধনী গরিব। আচ্ছা বলেন তো, ক্ষুধা আগে নাকি দারিদ্র আগে? স্যার দারিদ্র আগে। তার মানে 1 নম্বরে কি? দারিদ্র। no poverty. দুই নম্বরে কি? ক্ষুধা। Hunger. আচ্ছা, তাহলে বলেন তো 4 নম্বরে কি ছিল? Quality education. Quality education. মোটামুটি পারবো ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ স্যার। স্যার জীবনে কোনোদিন পড়ে মুখস্থ করতে পারি নাই। না এগুলো না এগুলো টিয়া পাখির মতো পড়লে হয় না, কিন্তু যদি একটু গল্পের আকারে ঠান্ডা মাথায় বুঝে বুঝে জিনিসগুলো পড়েন দেখবেন আমরা 17টাই পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। এবার আসি আবার 11 নম্বরে আসেন। 11 নম্বর হচ্ছে সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। এই জিনিসটা কি আপনারা আরবান শব্দটা শুনেছেন, মানে নগরায়ন বা শহরায়ন। একটা দেশের নগরায়ন বা শহরায়ন যদি আনপ্ল্যান্ড হয় বা অপরিকল্পিত হয়, যেমন ঢাকা বা বাংলাদেশের অধিকাংশ, যে আমি খুলনাতে ছিলাম, খুলনাও দেখেছি আনপ্ল্যান্ড নগরায়ন বা শহর যেটা হচ্ছে। যশোর যাইনি ভাই, দেখার সুযোগ হয়নি। এই শহরগুলো, ঢাকার মানে পৃথিবীর ওয়ার্স্ট সিটিজের মধ্যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিটিজ টু লিভ অ্যাট, এটা হচ্ছে ঢাকা। এখানে কয়েক ঘন্টা বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি, মানে এমন নোংরা পানি, আপনি জাস্ট কি বলবো, খুব খারাপ খারাপ মল মূত্র, পলিথিন। ধরেন আপনি একটা মুরগি বাসায় রান্না করে সেই কেউ মুরগির চামড়া পশম ফেলছে, সেগুলো ভাসতে থাকে রাস্তায়, জাস্ট ডিসগাস্টিং। মানে আপনি হাঁটবেন, পা দিবেন, এতটা নোংরা শহর। বাস্তবতা আরও খারাপ অবস্থা চট্টগ্রামে। কেউ চট্টগ্রামের শহরে আসেন কিনা যায় না। এখন এগুলো ভাই আমাদের রিয়েলিটি, এগুলো মেনে নিতে হয়। আমাদের কোনো প্ল্যানিং ছিল না। আপনি এবার চিন্তা করেন ঠান্ডা মাথায়, এই পৃথিবীতে, যে পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীর একটা জায়গার নাম সুইজারল্যান্ড। কি সুন্দর! যদি আপনি ইউটিউবে ঢোকেন দেখবেন সুইজারল্যান্ডের শহর। অথবা সুইজারল্যান্ড, আপনি ইতালিতে যান, ইতালির রোম দেখেন ইউটিউবে, এত সুন্দর। মানে আপনার ঘরের সাথে ওয়াটারওয়েজ, মানে নদী কানেক্টেড। আপনি রাস্তায় সাইকেল চালায় যাইতে পারেন, কোনো জ্যাম নাই, হ্যাঁ, কোনো পলিউশন নাই। অথবা আপনার বাসা থেকে নেমে ছোট্ট একটা নৌকায় করে, কি সুন্দর ডিঙ্গি নৌকা, ছবির মতো মনে হচ্ছে, বেহেস্ত, মানে জান্নাত মনে হয় এগুলো। তো ভাই ওটাও তো এই মানে এই পৃথিবী, তাই না? ওটাও তো সেই মানুষই বানাইছে। আসলে আমাদের সাথে ওদের পার্থক্য হচ্ছে, দে হ্যাড প্ল্যানিংস অ্যান্ড উই ডোন্ট হ্যাভ। আমাদের প্ল্যানিং ছিল না, আমরা বিল্ডিং বানাইছি 8 তলা 10 তলা, রাজুকের পারমিশন পাই বা না পাই, ওই যে খুলনা কেডিএ, চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি সিডিএ, পাই বা না পাই ডাজেন্ট ম্যাটার, যে যেখানে পারে। এই যে আনপ্ল্যান্ড হলে কি হয়, এখন একটা জিনিস পারা যায় যে ভাই আমি দেখবো না বর্ষাকালের এইসব প্রবলেম, বাসায় বসে থাকবো, চোখ বন্ধ করে নিচের মধ্যে থাকবো, উট পাখির মতো থাকবো। উট পাখি কী করে, মরুভূমিতে সাইমুম নামে একটা ঝড় আছে বুঝছেন, বালু ঝড়, সেটা যখন হয় উট পাখি চোখ বন্ধ করে বালুর নিচে তাকায় থাকে। উট পাখি বিপদে পড়লে এটা করে, সে চোখ বন্ধ করে রাখে, সে মনে করে আমি যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কোনো সমস্যা নাই, চারদিকে অলোকে। এইভাবে
সমস্যা সমাধান হবে না। উই নিড টু ওপেন আওয়ার আইজ, উই নিড টু রেকগনাইজ, অ্যাকনলেজ আওয়ার প্রবলেম, যে ভাই এগুলো আমার প্রবলেম, স্বীকার করতে হবে। অ্যাট ফার্স্ট উই নিড টু অ্যাকনলেজ, দেন উই নিড টু ওয়ার্ক টু সলভ দোজ প্রবলেমস। এই টার্গেটটাই হচ্ছে এটা, যে ভাই আমার সিটিজ, শহরগুলো হতে হবে সাস্টেনেবল, টেকসই। উল্টো পাল্টা আর ওই যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন, এর ফলে উন্নয়ন কোনোদিন হয় না। উন্নয়ন যদি হয় সেটা টেকসই হয় না। প্রত্যেক বছর বর্ষাকালে আসলে দেখবেন এই ঢাকা, চট্টগ্রাম পানির নিচে, এবং খুব বড় বড় কথা, এটা মানে এটা বাংলাদেশে এখন যে নতুন তা না, 20-30 বছর আরও আগ থেকে এরকমই হচ্ছে। সময় যায়, পলিটিক্যাল পার্টিস পাল্টায়, নেতৃত্ব পাল্টায়, বাট দ্য সিচুয়েশন, দ্য প্লাইট অফ দ্য আরবান সিটি ডুয়েলার্স ডু নট চেঞ্জ, তাদের দুঃখ চেঞ্জ হয় না। তার মানে কি, উন্নয়ন যদি হয়, আমরা কি পড়তেছি ভাই? টেকসই উন্নয়ন পড়তেছি। তো এটা কোনো উন্নয়ন? আপনি যদি সিটি বানান, সেটা যদি সাস্টেনেবল না হয়, এই জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ যে সব দেশ মিলে ডিসিশন নিয়েছে যে আমাদের আরবানাইজেশন যদি আমরা করি, নগরায়ন যদি আমরা করি, দ্যাট মাস্ট বি সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ। কমিউনাল হারমোনি আমরা বলি, তাই না, যে সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন সংস্কৃতির মানুষের সহাবস্থানটা খুব জরুরি। তারা একসাথে সুখে থাকতে পারাটা জরুরি। আর না হলে কি হবে না, উন্নয়ন হবে, উন্নয়নটা টেকসই হবে না। বারবার ফিরে আনাই আপনাদের যে আমরা কি পড়তেছি, টেকসই উন্নয়ন। তার মানে আমার শহরাঞ্চল এবং আমার সম্প্রদায় দুটাকেই হতে হবে টেকসই। সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, এটা কত নাম্বার? 11 নাম্বার। প্রথম 11 10টা আমরা নাম্বার। শেষ করলাম, 11 নম্বরে আমরা পড়লাম টেকসই শহর এবং আমাদের সম্প্রদায়। 12 নাম্বার চমৎকার একটা জিনিস, আপনারা সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতাটা পড়ছেন কিনা, যে এই পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করে যাব। যজ্ঞ করে হ্যাঁ, যাচ্ছি নবজাতকের আমাদের কাছে আমার অঙ্গীকার, এরকম ব্যাপার। অঙ্গীকার। হ্যাঁ স্যার। অর্থাৎ আমরা মানে ব্যাপারটা এরকম, মানুষ, যেটা আমরা আজকে ক্লাসের শুরুতে মহাত্মা গান্ধী সেই কোটেশনটা বললাম, যে মানুষের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট সম্পদ পৃথিবীতে থাকলেও মানুষের লোভ লালসা মেটানোর জন্য যথেষ্ট সম্পদ নাই। আমরা পৃথিবীতে এসে যদি ভাবি আমার পরে আর কেউ আসবে না, রে চলো ইচ্ছা মতো ধ্বংস করো, গাছপালা পোড়াও, কার্বন ডাইঅক্সাইড বাড়াও, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করো, উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য জেনারেশন নেক্সট, আমাদের পরে যারা আসবে, তাদের পরে যারা আসবে, ভাই তাদের জন্য কিছু রাখো। এখন এগুলো ভাই গল্প না, বাস্তবতা। আপনারা দেখবেন আপনাদের দাদা যদি থাকে, দাদা নানারা বা এমনকি বাবা মারাও এভাবে বলে যে এই খাবার দাবার আগে খেতাম কত স্বাদ ছিল, হ্যাঁ এখন এগুলোতে কোনো স্বাদ নাই, খেয়ে মজা পাই না। আগে একটা ডিম ভাজি করলে অমুক বাড়ি থেকে শোনা যেত যে ওই বাড়িতে একটা ডিম ভাজে, এখন পাশের রুম থেকেও শোনা যায় না, কোনো গন্ধ নাই, আসলেই নাই। এই যে আমরা মাংস খাই, স্বাদ লাগে না, মাছ সে পাওয়া যায় না, অনেক কিছু। বিশেষ করে যারা শহরে থাকে তাদের ম্যাক্সিমাম খাবারই হচ্ছে পলিউটেড খাবার। তো এই ভালো খাবার তো অলরেডি গেছে আমাদের থেকে, আমাদের নেক্সট জেনারেশনের কাছে তো সেই গল্প বলার সুযোগ নেই যে আমরা ভালো খাবার খেয়েছি, ওদের জন্য সেই সুযোগ আরও কম। উই আর জাস্ট ডিস্ট্রাক্টিং আওয়ার মাদার আর্থ, এটাই সত্য কথা। এই জন্য যখন আমরা ভোগ করব, খাবো, ধ্বংস করব, আমাদেরকে ভাবতে হবে ভাই এটাই লাস্ট প্লেট না, দেয়ার ইজ সামওয়ান ওয়েটিং, আমি যাওয়ার পরে আরও কেউ খাইতে আসবে, তার জন্য কিছু রাখতে হবে। এটাকে বলে পরিমিত ভোগ, বাংলায় বলে পরিমিত ভোগ, ইংরেজিতে বলে রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। আমি যে পৃথিবীকে ধ্বংস করে উৎপাদন বাড়াবো, আমার মাথায় রাখতে হবে উই আর নট দ্য লাস্ট ওয়ান। এরপরেও দেয়ার আর জেনারেশনস অ্যাহেড, তারা আসবে আমার পরে, উই আর নট দ্য লাস্ট ওয়ান টু কনজামশন, এদের জন্য রাখতে হবে। তাহলে দেখেন আমরা দুইটা জিনিস পড়লাম। 11 নাম্বারে আমরা পড়লাম যে ইফ উই ওয়ান্ট টু মেক সিটিজ, আরবানাইজেশনস অ্যান্ড কমিউনিটিস, দিস টু থিংস মাস্ট বি সাস্টেনেবল। তারপরে আমরা বলেছি যে আওয়ার কনজামশন অ্যান্ড আওয়ার প্রোডাকশন শুড বি রেসপন্সিবল, দায়িত্বশীল আচরণ করতে হবে ভোগের ক্ষেত্রে, যে পরের জেনারেশনের জন্য কিছু রাখতে হবে। 13 নাম্বারটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাতে আসে, যে ক্লাইমেট চেঞ্জ এসডিজির কত নাম্বার গোলে আছে? উত্তর হচ্ছে ক্লাইমেট অ্যাকশনটা হচ্ছে 13 নাম্বারে, আনলাকি 13, তাই না, একদম দুর্ভাগা 13 ক্লাইমেট চেঞ্জ। আমরা যে কাজই করি না কেন, প্রত্যেকটা কাজের ফলে পরিবেশ কিভাবে নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে, উই নিড টু থিঙ্ক টুয়াইস বিফোর আওয়ার অ্যাকশন। আমাদের কাজ করার আগে দুইবার সেটা ভাবতে হবে যে পরিবেশটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি ভাবি
তাহলে আমরা আমাদের উন্নয়নটাকে টেকসই রাখতে পারবো, পৃথিবীকে টেকসই রাখতে পারবো। সো দেখেন আমরা প্রথম 10টা গোলস বলার পরে 3টা গোলস বললাম, 11তে বললাম আমাদের শহরগুলোকে, কমিউনিটিগুলোকে সাস্টেনেবল হতে হবে, 12তে বললাম আমাদের পরিমিত ভোগ এবং উৎপাদন করতে হবে, আওয়ার কনজামশন অ্যান্ড প্রোডাকশন শুড বি রেসপন্সিবল। 13 নম্বরে এসে বললাম ক্লাইমেট অ্যাকশন, আমাদের কাজগুলোর প্রভাব পরিবেশের উপরে কি পড়ে, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। 14তে খুবই ইজি, লাইফ বিলো ওয়াটার, পানির নিচে যে জীবন। আপনারা দেখবেন অনেকে blue economy. ব্লু ইকোনমি নিয়ে পড়াশোনা করতে হয় বা আমাদের আসে বিভিন্ন ফোকাস রাইটিংয়ে, সমুদ্র অর্থনীতি, হ্যাঁ, বা এই যে কি বলে অ্যাকুয়া ইকোনমি বলি আমরা, এটা পানির নিচের মাছ আছে, জলজ সম্পদ আছে, যা যা আছে, এটা হচ্ছে লাইফ বিলো ওয়াটার, এটা নিয়ে চিন্তা করতে হবে। আর এর ঠিক উল্টোটা হচ্ছে লাইফ অন ল্যান্ড বা পানির উপরের জীবন। 14-15 খুবই সহজ, 14 হচ্ছে লাইফ বিলো ওয়াটার, 15 লাইফ অ্যাভাব ল্যান্ড বা লাইফ অন ওয়াটার যেটা বলি। তো জলস্থল। 11তে কি ছিল, শহর সম্প্রদায়কে টেকসই করা। 12তে কি ছিল, আমরা Responsible হ্যাঁ consumption, পরিমিত ভোগ production, করব, রেসপন্সিবল কনজাম্পশন আর প্রোডাকশন। 13 নম্বর ওই যে আনলাকি 13 climate. পরিবেশ, ক্লাইমেট অ্যাকশন। 14-15 খুব সহজ, 14 হচ্ছে পানির নিচে জীবন, 15 পানির উপরে Below জীবন। water, life পারবো নাকি on আমরা? earth. জি স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা যদি একটু চেষ্টা করি না দেখে। 11 নম্বরে আমরা বলেছি সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। And 12-এ আমরা communities. বলেছি যে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড Responsible প্রোডাকশন। consumption and 13-এ আমরা production. বলেছি ক্লাইমেট অ্যাকশন। ক্লাইমেট অ্যাকশন, 14-এ আমরা বলেছি লাইফ বিলো Life ওয়াটার। below water, বিলো ওয়াটার, 15-এ বলেছি life on land. লাইফ on অন অন ল্যান্ড। পারবো নাকি এই 5টা জিনিস আমরা? ইনশাআল্লাহ স্যার পারবো স্যার। ইনশাল্লাহ। তার চলেন একটু ট্রাই করি আমরা। 11তে আমরা বলেছি সাস্টেইনেবল Sustainable communities. cities and communities. Communities. সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিস, 12তে আমরা বলেছি রেসপন্সিবল Responsible consumption and production. কনজাম্পশন এন্ড প্রোডাকশন, কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, উৎপাদন এবং ভোগে দায়িত্বশীল হতে হবে। আনলাকি 13 ক্লাইমেট চেঞ্জ, Climate খুব action. গুরুত্বপূর্ণ, খুব ক্লাইমেট অ্যাকশন। আপনারা জলবায়ু পরিবর্তন নিয়ে যদি কোনো একটা ফোকাস রাইটিং বা রচনা বাংলা ইংলিশ যাই লেখেন, আপনারা লিখবেন এসডিজি 13 নম্বরে ক্লাইমেট অ্যাকশনের কথা বলা আছে, এটা এতটা গুরুত্বপূর্ণ। ইট হ্যাজ বিন মেনশন ইন এসডিজি 13। ওকে, 14 নম্বর ইজি, লাইফ লাইফ Life below Below. বিলো water. ওয়াটার, হ্যাঁ প্রথম হচ্ছে পানির নিচের, লাইফ বিলো ওয়াটার। আপনারা জানেন প্রথম জীব সৃষ্টি হয় কিন্তু বিজ্ঞানের ভাষায় পানির পানিতে। নিচে। আর 15 নাম্বার হচ্ছে লাইফ অন ল্যান্ড, Life on land. ল্যান্ড। লাইফ অন ল্যান্ড। এই আমাদের 15টা গোলস। এবার যদি আরেকটু আপনাদের ব্রেইন স্টর্মিং করাই, হ্যাঁ চলেন একটু, হ্যাঁ ঘুমিয়ে পড়ছি নাকি আমরা সবাই? না স্যার। না, ওকে, স্যার না না স্যার আছে স্যার। আচ্ছা মনোযোগ দিয়ে শুনি। 1, পৃথিবীতে দারিদ্র্য থাকবে না, মনোযোগ দিয়ে শুধু শুনবেন। 2, ক্ষুধা থাকবে না। 3, পেটে খাবার থাকবে, মানে আমি গুড হেলথ আছে, ওয়েলবিং আছে। 4, কোয়ালিটি এডুকেশন। 5, ছেলে মেয়ে এক দৃষ্টিতে দেখবো, জেন্ডার ইকুয়ালিটি। 6, আমার ক্লিন পানি লাগবে, ক্লিন ওয়াটার অ্যান্ড ক্লিন স্যানিটেশন। 7, ক্লিন অ্যান্ড অ্যাফোর্ডেবল এনার্জি আমার দরকার। 8 নম্বরে আমরা অনেক গল্প করেছি মেয়েদের, হ্যাঁ ওই যে কর্মক্ষেত্রে পরিবেশ নিয়ে, তার মানে Decent ডিসেন্ট work. ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। 9 নম্বরে আমরা বলার চেষ্টা করেছি ইনোভেশন, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। 10-এ আমরা আবার ইনইকুয়ালিটির কথা বলেছি, এটা হচ্ছে ধনী গরিবের ইনইকুয়ালিটি। গুড। 11 নম্বরে আমরা এসে বলেছি যে ভাই আমাদের শহর, এগুলো শহর কমিউনিটিস, দিস নিড টু বি সাস্টেনেবল। 12 নম্বরে আমরা পরিমিত ভোগের কথা বলেছি যে সাস্টেইন কি বলে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। কনজাম্পশন, 13 নম্বরে এসে আমরা আনলাকি 13 বারবার বলি মনে রাখার জন্য যে উই হ্যাভ টকড অ্যাবাউট ক্লাইমেট অ্যাকশন। 14-15 খুব ইজি। 14তে আমরা বলেছি লাইফ বিলো ওয়াটার, 15তে বলেছি লাইফ অন ল্যান্ড। পারবো নাকি আমরা 15টা ভাই? জি স্যার। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এটা খুবই ইজি। 16 নাম্বারটা হচ্ছে কি, আমি যদি পৃথিবীতে শান্তি চাই, আমি যদি পৃথিবীতে বিচার চাই, ন্যায় বিচার, তাহলে বিশ্বের যে ইনস্টিটিউশনগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে স্ট্রং করতে হবে। পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশনস। এখন ইনস্টিটিউশন বলতে কি বোঝায়? ধরেন জাতিসংঘ একটা ইনস্টিটিউশন, যার কাছে আপনি গিয়ে বিচার দিতে পারেন যে এই দেখো এই আমেরিকা আমার সাথে এটা করেছে, এই ইসরায়েল এখানে হামলা করেছে,
এখন সেই জাতিসংঘ যদি স্ট্রং না হয়, কেউ যদি জাতিসংঘের কথা না শোনে, তাহলে তো পৃথিবীতে শান্তি, ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠা হবে না। হবে? আপনারা বুঝতে পারছেন আমার না কথা? স্যার। জি স্যার। জি এই যে স্যার। আমরা দেখি UNFCCC, তাই না, ইউনাইটেড নেশনস কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, প্রতি বছর কপ করে, এবার করলো COP30। এত বড় বড় কথা বলে, আমেরিকার প্রেসিডেন্ট যায় না সেখানে, চায়নার প্রেসিডেন্ট যায় না সেখানে, তো কিছু করতে পারছে তাদেরকে? তার মানে এই প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো কি না, স্ট্রং না। তা আপনি যে তাদের কাছে ন্যায় বিচার চাইবেন, তাদের কাছে যে আপনি শান্তি চাইবেন, ন্যায় বিচার চাইবেন, এটা তো হবে না। বা এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। দেখবেন আমরা একটু পরে দেখবো যে আমাদের কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে এসডিজি অর্জনে। দেখবো যে আমাদের ইনস্টিটিউশনগুলো স্ট্রং না, শক্তিশালী না। একটা দেশ, মনে রাখবেন, যে কোনো দেশ টিকে থাকে তিনটা ভিত্তির উপরে। একটা হচ্ছে লেজিসলেটিভ, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, প্রশাসন, আইন আর বিচার। তো একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি। 5ই আগস্টের পরে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন এর প্রধান কে ছিলেন? শেখ হাসিনা, উনি পালাই গেছেন। তার সাথে ভাই এই যে বাংলাদেশের মনিটারি পলিসি দেখার দায়িত্ব কার? সেন্ট্রাল ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন পালালো বলেন? সে পালাই গেছে। ভাই সরকার পতন তো শ্রীলঙ্কাতেও হয়েছিল 2 বছর আগে। শ্রীলঙ্কার গভর্নর তো পালায় নাই সেন্ট্রাল ব্যাংকের। শ্রীলঙ্কার গভর্নর পালায় নাই কারণ শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংক একটা স্ট্রং ইনস্টিটিউশন, সরকারের সাথে তার সম্পর্ক নাই। আবারও বলি, সরকার আলাদা একটা সত্তা, এই কেন্দ্রীয় ব্যাংক আলাদা একটা সত্তা, বিচার বিভাগ আলাদা একটা সত্তা, আইন বিভাগ আলাদা একটা সত্তা। এই তিনটা যখন আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, স্ট্রংলি কাজ করে, যেটা ইউএসএতে আছে। দেখেন, ইউএসএ ডোনাল্ড ট্রাম্প যা খুশি তা করতে পারে। সে মুখে অনেক কিছু বলে, এটা করবে সেটা করবে, উল্টাপাল্টা আইন করলে কংগ্রেস আটকাই দেয়, এই না এটা করা যাবে না। দেখছেন ওদের বিচার বিভাগ কতটা স্ট্রং। প্রেসিডেন্টকে বলে যে এটা করলে কিন্তু কি হবে, ইমপিচ করে দিবে, ইমপিচমেন্ট হয়ে যায়, অপসারণ হয়ে যায়। আমাদের আমাদের বাইতুল মোকাররমের খতিব সহ পালাই যায় সরকার প্রধান পালানোর সাথে। কেন? এত কি দরকার? আমি বলতে চাচ্ছি যে আমাদের ইনস্টিটিউশনগুলো স্ট্রং না, স্বাধীন না। বিচার বিভাগ স্বাধীন থাকবে, যেই ক্ষমতায় আসুক না কেন। আমাদের এই লেজিসলেশন স্বাধীন থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন স্বাধীন থাকবে। তাহলে এই যে শ্রীলঙ্কাতে সরকার পতন হয়েছে, তবু দেশটা ঘুরে দাঁড়িয়েছে কেন? কারণ ওই দেশের ইনস্টিটিউশনগুলো স্ট্রং, স্বাধীন। তারা স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি তাদের প্রিন্সিপালগুলো ফলো করতে পারে, যেটা আমরা পারি না। শুধু গত সরকার না, কোনো সরকার আমলে আমরা পারি না। 54 বছর আমাদের দেশের বয়স, আমরা এখনও আমাদের প্রতিষ্ঠানগুলোকে স্ট্রং করতে পারিনি। আমরা একটু পরে দেখব চ্যালেঞ্জগুলো কি কি বাংলাদেশের জন্য, এখনই বলে রাখি। দেখবেন সেখানে এই যে চ্যালেঞ্জের মধ্যে দেখবেন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমরা আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রাতিষ্ঠানকে শক্তিশালী করা, এই যে মেজর চ্যালেঞ্জেস বাংলা, এটা আমরা পারি নাই ভাই। এটা আমাদের অনেক বড় দুর্বলতা আমাদের দেশের এসডিজি অর্জনের জন্য। ওকে, তো যেখানে ছিলাম ওখানে একটু আসি, যে শেষ দুইটা জিনিস পড়তেছিলাম আমরা, কোথায় ছিলাম? এই যে একটা হচ্ছে যে 16 নম্বর গোল, পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, শান্তি, ন্যায় বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে। এটা 16 নম্বর গোল। আর 17 নম্বরটা একদম সবার যে সম্মিলিত লাগবে। আপনাদের মনে আছে আমরা শুরুতে বলেছিলাম যে ইন্টারলিঙ্কড গোলস, ইন্টারকানেক্টেড গোলস শেয়ার্ড বাই এভরিওয়ান। 193টা দেশ মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা এটা করবে। প্রত্যেকে যদি সাপোর্ট করে, প্রত্যেকে যদি পার্টনারশিপ করে, অনলি দেন এই 17টা গোল অ্যাচিভ করা সম্ভব, নাহলে হবে না। এই জন্য 17 নম্বর হচ্ছে যে পার্টনারশিপ ফর দ্য গোলস। এই গোলসগুলোর জন্য অংশীদারিত্ব থাকতে হবে, পার্টনারশিপ থাকতে হবে। এবার আমরা যদি 17টা গোল, আবার বলি 16-17 কিছু থাকতে হবে স্যার, সবার অংশীদারিত্ব 17 নম্বর থাকতে হবে, গোলটা। সবাইকে ওন করতে হবে। হ্যাঁ, শুধু মুখে মুখে এই পরিবেশ নষ্ট করবো না, এটা করবো না, সেটা করবো না, এগুলো বললে হবে না। গোলগুলো অংশীদার সবাইকে হইতে হবে, এই গোলগুলোর, এই লক্ষ্যগুলোর অংশীদার। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে নতুন বছর আসলে আমরা রেজুলেশন নেই না, এটা করব, এটা করব না, সেটা করব। তো এই রেজুলেশন, এটাও তো একটা রেজুলেশন, 17টা রেজুলেশন। এই রেজুলেশন তো কেউ একা নেয় নাই, সবগুলো দেশ মিলে নিয়েছে। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয়, উই উইল অ্যাচিভ, উই উইল অ্যাকমপ্লিশ দিস গোলস,
only then is it possible to accomplish, otherwise এটা স্বপ্নই থেকে যাবে, অধরা স্বপ্ন থেকে যাবে। ওকে, তো 16-17 আমরা দুইটা গোল বলেছি। 16 নম্বরে বলেছি যে পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশনস। 17 নম্বরে আমরা বলেছি পার্টনারশিপ ফর দ্য গোলস, বা লক্ষ্যের জন্য অংশীদারিত্ব। এখন যদি আমরা একটু সাম আপ করার চেষ্টা করি, একটু মনোযোগ দেন। সো উই হ্যাভ টকড অ্যাবাউট দ্য 17 গোলস সো ফার। ইফ ইউ ওয়ান্ট টু রিক্যাপ, ফার্স্ট, zero poverty, no hunger, good health and well-being, quality education, gender inequality বা gender equality যেটা বলি। 6 নম্বরে ছিল clean water and sanitation, 7 নম্বরে clean and affordable energy, 8 নম্বরে সেই অনেক গল্প করেছি আমরা যে decent work and economic growth। 9 নম্বরে আমরা বলেছি যে ইকোনমিক গ্রোথ যেহেতু 8 নম্বরে বলেছি, তাহলে 9 নম্বরে ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। 10 নম্বরে এসে আমরা আবারও ইনইকুয়ালিটির কথা বলেছি যে, হ্যাঁ বলেন, রিডিউস ইনইকুয়ালিটিস। হ্যাঁ 10 নম্বরে এসে আমরা আবার ইনইকুয়ালিটির কথা বলেছি যে এবার ধনী গরিবের ইনইকুয়ালিটির কথা বলেছি, সেটা রিডিউস করতে হবে। 11তে এসে আমরা বললাম আমাদের শহরগুলো, কমিউনিটিগুলো সাস্টেনেবল হতে হবে। 12তে এসে বললাম পরিমিত ভোগের কথা, রেসপন্সিবল কনজাম্পশন and production। 13 নম্বরে এসে আমরা বললাম ক্লাইমেট অ্যাকশন, আনলাকি 13, রাইট। 14-15 খুবই সহজ। 14তে ছিল লাইফ বিলো ওয়াটার, 15তে লাইফ অন ল্যান্ড, 16তে আমরা বলেছি পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, 17তে বলেছি পার্টনারশিপ ফর দ্য গোলস। এই ছিল আমাদের মোটামুটি 17টা লক্ষ্য। আপনারা ধরতে পারছেন কিনা আমাকে আগে এটা বলেন, এরপরে আমি পরের টপিকে যাব। জি স্যার। ওকে, এটা কয়েকবার খাতায় আজকেই লেখার চেষ্টা করবেন। এটা আপনার জন্য একটা অ্যাসেট, যদি আপনি 17টা একদম সিরিয়াল সহ মনে রাখতে পারেন, আপনার যে কোনো পরীক্ষাতে এটা কাজে লাগবে। আর প্রিলিতে তো আসেই বারবার যে এটা কত নাম্বার গোল, এটা কত নাম্বার গোল। ওকে, এবার আমরা বাংলাদেশের কিছু অ্যাচিভমেন্ট দেখব, কিছু চ্যালেঞ্জেস দেখার চেষ্টা করব। সত্য বলতে কি বাংলাদেশের অ্যাচিভমেন্ট নাই, অ্যাচিভমেন্ট যে নাই তা তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা প্রতি বছর সিরিয়ালে পেছিয়ে যাচ্ছি, রাইট। তবু আমরা লেখার জন্য কিছু অ্যাচিভমেন্ট বলতেছি, যেমন আমরা ইলেকট্রিসিটি প্রায় 97% আমাদের জনগণের কাছে ইলেকট্রিসিটি আছে। এটা আমরা কোথায় বলতে পারি? ওই যে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি যেটা, ওটা ওর মধ্যে দিতে পারি। তারপর কোয়ালিটি এডুকেশন আমাদের দেশে আসলে নাই বাস্তবতা, কিন্তু আমরা আমাদের দেশে প্রায় অধিকাংশ ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ পায়, প্রাইমারি স্কুলে। ওটা আমরা নিয়ে আসছি যে আমাদের স্কুলের পার্টিসিপেশন বেশি, প্রায় 96% স্কুলে যায়। একটা সাফল্য আমাদের আছে, সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচনে। আপনারা জানেন 2016 সালেও আমাদের দারিদ্র্যের হার ছিল প্রায় কত 13%-এর মতো, 13%-এর মতো। এখন 2025 সালে সেটা প্রায় কমে গেছে, প্রায় 5.6 বা 5.5%-এর মতো দেখবেন দারিদ্র্য। এইগুলো হচ্ছে আমাদের ছোটোখাটো কিছু অ্যাচিভমেন্ট বলার মতো। আর যদি দেখেন আমাদের চ্যালেঞ্জগুলো কী কী, সবগুলোই আসলে আমাদের চ্যালেঞ্জ বলে শেষ করা যাবে না। মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইকোনমিক গ্রো করছে ঠিকই, কিন্তু ইনইকুয়ালিটি বেড়ে গেছে। তো এই গ্রো না করলেও ভালো ছিল, কারণ মনে রাখবেন জবলেস ইকোনমিক গ্রোথ খুবই ডেঞ্জারাস একটা জিনিস। ইকোনমিক গ্রো করতেছে কিন্তু জব ক্রিয়েশন হচ্ছে না, জবলেস গ্রোথ, এটা একটা অর্থনীতির জন্য খুবই ডেঞ্জারাস। এর ফলে কি হয়, এই জবলেস গ্রোথ হলে ইনইকুয়ালিটি দিন দিন আরও বাড়তে থাকে, ধনী গরিবের বৈষম্য আরও বাড়তে থাকে। আগেই বলেছি ধনী গরিবের বৈষম্য যদি বাড়ে, আর যাই হোক সেই জিনিসটা কি হবে না, সাস্টেইনেবল হবে না, টেকসই হবে না। এগুলো আমাদের দেশের চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ তো শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনগুলো স্ট্রং না। ইনস্টিটিউশন স্ট্রং না হওয়ার ফলে আমরা যে লং টার্ম প্ল্যান করব সেই কাজগুলো আমরা পারি না। এগুলো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। চলেন কিছু অ্যাচিভমেন্ট দেখি। জবলেস গ্রোথটা কি? জবলেস গ্রোথ কি মানে অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু চাকরি সৃষ্টি হচ্ছে না। এটা ভালো প্রশ্ন করছেন, থ্যাংক ইউ। নতুন ইনভেস্টমেন্ট হয় না, ইনভেস্টমেন্ট বা এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না। এটা না হওয়ার ফলে নতুন বিজনেস চালু হচ্ছে না, অথবা এক্সিস্টিং বিজনেস এক্সপানশন হচ্ছে না। বিজনেস হলে নতুন করে চালু হয় বা এক্সপানশন প্রবৃদ্ধি হয়, তাও হচ্ছে না। এইটা না হওয়ার ফলে গ্রোথ হচ্ছে অর্থনীতিতে, পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে,
কি বাড়তেছে বলেন তো? পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় বাড়তেছে, কিন্তু সেই মাথাপিছু আয় সবার বাড়তেছে না, অল্প কয়েকজন মানুষের বাড়তেছে। যারা ধনী তারা আরো ধনী হচ্ছে, এর ফলে যারা গরিব তারা কি আরো গরিব হচ্ছে, ইনইকুয়ালিটি বাড়তেছে, যেটাকে আমরা গিনি কোএফিসিয়েন্ট বলি বা জিনি কোএফিসিয়েন্ট বলি অর্থনীতির ভাষায়। এই সমস্ত জিনিসের কারণে আমাদের সাস্টেইনেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে বা টেকসই জিনিসটা থাকছে না। আর কিছু অ্যাচিভমেন্ট যেটা বললাম শুরুতে, যে আমাদের দারিদ্র্যের হারটা কিছু কমেছে, আগে যেটা প্রায় 13% ছিল 12.9, এটা এখন 5.5%-এর মতো হয়েছে 5.6, এটা একটা আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের কোয়ালিটি এডুকেশন বলতে যা বোঝে ওটা নাই, কিন্তু স্কুলে পার্টিসিপেশন রেট প্রায় 97% বলা যায়। আমাদের অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি, আমরা 2021 সালে আপনাদের মনে থাকবে আমরা বলেছিলাম যে, তাই না, তখন সরকার বলতো যে 100% বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে, মনে আছে আপনাদের? জি স্যার। ওখান থেকে আসলে যে প্রায় 96% মানুষের কাছে আমাদের দেশে এনার্জি, অ্যাক্সেস টু এনার্জি আছে। আর ক্লাইমেট অ্যাকশন, এটা একটা কি বলবো, এটা হাস্যকর বা যাই বলেন, ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ গরিব দেশ, কিন্তু বাংলাদেশকে সারা বিশ্বের কাছে, সারা বিশ্ব বাংলাদেশকে চেনে ক্লাইমেট হিরো নামে। যে তাদের কথা হচ্ছে যে এত গজব নামে তাও মরে না কেন এই দেশের মানুষজন। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, সরি ফর মাই ওয়ার্ডস। এটাই সত্য যে আমাদের এত অভাব, এত প্রাকৃতিক দুর্যোগ, তারপরে যে আমরা টিকে থাকি, এই যে আমাদের একটা রেজিলিয়েন্স, এইটা একটা শব্দ, রেজিলিয়েন্স কথাটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এই জন্য সারা বিশ্ব যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলে, তারা বলে যে বাংলাদেশ ইজ দ্য ক্লাইমেট লিডার। দেখো বাংলাদেশ কিভাবে অ্যাডাপ্টেবিলিটি করেছে, দুর্যোগের সাথে কিভাবে মানিয়ে নিয়েছে। COP30-তে কিছু কথা বলেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে গত ক্লাসে, রাইট? অ্যাডাপ্টেশন, মিটিগেশন, অ্যাডাপ্টেশন নিয়ে কিছু হ্যাঁ কথা স্যার বলেছিলাম। বলছিলেন। এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট যে ওই SDG 13-তে আনলাকি 13 ক্লাইমেট অ্যাকশন, যে বাংলাদেশকে সবাই গ্লোবাল হিরো মানে, যে আমরা এই ক্লাইমেট চেঞ্জের সাথেও টিকে আছি বা টিকে থাকি। ওকে, আর চ্যালেঞ্জেসগুলো আমি আগে বলেছি আপনাদের, যে আমাদের মেজর চ্যালেঞ্জেস হচ্ছে আমাদের ইকোনমিক ইনইকুয়ালিটি, আমাদের বৈষম্য বাড়তেছে, আমাদের ইনস্টিটিউশনগুলো স্ট্রং না, আমাদের নারী পুরুষের জেন্ডার ইনইকুয়ালিটি আরও বাড়তেছে, মানে জেন্ডার গ্যাপ আরও বাড়ে। আমি একটু আগেও বলেছিলাম জেন্ডার গ্যাপ কেন বাড়ে, ওই যে কি বলে 8 নাম্বার যে গোলটা আমাদের ছিল, তাই না, ডিসেন্স ওয়ার্ক প্লেস অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এইসবের কারণেও আসলে জেন্ডার গ্যাপটা বাড়ে, নারীরা পেছনে থাকে, সত্য কথা। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এখনও সত্য, স্বীকার করতে কষ্ট হোক বা না হোক, দিস ইজ ট্রু, আটার ট্রু। হ্যাঁ, তারপর আমাদের ডেটা গ্যাপ, ও মাই গড, এটা আরও বড় সমস্যা। ডেটা গ্যাপ মানে হচ্ছে কি, যে আমরা মিথ্যা কথা বলি, অর্থনীতির ডেটাগুলো বানাই বলি, বুঝি নাই, মিস ইনফরমেশন, মিস ইনফরমেশন মানে ডেটা ম্যানিপুলেশন। পয়সা নাই বলতেছি ভাই আমি ভালো আছি, প্রবৃদ্ধি হচ্ছে। এই যে এখন এলডিসি গ্রাজুয়েশনে ব্যবসায়ীরা বলতেছে যে যে 3টা থ্রেশহোল্ড বাংলাদেশ অতিক্রম করছে, পার ক্যাপিটা ইনকাম, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, এটাই তো 3টা এগুলো থ্রেশহোল্ড। আবার অ্যানালাইসিস করতে বলতেছে, বুঝি নাই, সেগুলো আবার ওই সূচকগুলো আবার অ্যানালাইসিস করতে বলতেছে। এখন এই 2025 সালে এসে আগামী বছর যেখানে আমাদের গ্রাজুয়েশন করার কথা, এখন আমরা বলতেছি যে এগুলো আরেকবার অ্যানালাইসিস করা হোক, প্রবাবলি দোজ ইনফরমেশনস ওয়্যার নট জেনুইন, তাদের অথেন্টিসিটি নিয়ে কোশ্চেন আছে। এগুলো আমাদের জন্য বড় বড় কিছু প্রবলেম। এরপরে আমরা যে এতক্ষণ গল্প করলাম, এর আলোকে একটা কনক্লুশন সাজিয়েছি আমরা, যে এসডিজি একটা শেয়ার্ড গোলস, যেটা সব দেশ মিলে নিয়েছিল। বাংলাদেশের কিছু পয়েন্টে স্ট্রেংথ আছে, কিছু পয়েন্টে বাংলাদেশের উইকনেস আছে। এই উইকনেসগুলো নিয়ে যদি বাংলাদেশ আগায়, তাহলে বাংলাদেশের আয়ের অসমতা আরও বেশি বৃদ্ধি পাবে, যেটা নাকি এসডিজির যে মূল গোল, যে কাউকে পেছনে না ফেলে, সেই গোলটাকেই থ্রেট করবে, যে লিভ নো ওয়ান বিহাইন্ড। এই গোলটা আর অ্যাচিভ করা যাবে না বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন করবে ঠিক আছে, কিন্তু সেই উন্নয়নটা কি হবে, ডিসপ্যারেট হবে। আপনার ইনইকুয়ালিটি বেশি, অর্থনৈতিক ইনইকুয়ালিটি বেশি, এর ফলে গরিবরা আরও গরিব হচ্ছে। এটা আসলে ঠিক না বাংলাদেশের জন্য। এটা একটা অ্যালার্মিং সেন্টেন্স দিয়ে আমরা শেষ করেছি। সো দ্যাট ওয়াজ আওয়ার টুডেজ ডিসকাশনস টপিক। আপনাদের যদি ধৈর্য থাকে এবং শক্তি থাকে, আমি একটু রিক্যাপ করতে চাই। আপনাদের কি আছেন আমার সাথে, নাকি ঘুমিয়ে পড়েছেন? Okay, so let's recap our today's discussion in some few sentences. What we have talked about today is SDG and Bangladesh.
So we have started our today's discussion starting like this: SDGs or Sustainable Development Goals, also known as global goals, because these goals have been adapted and are equally enforceable to every countries irrespective of their economic status, doesn't matter they are poor or rich. Okay, there are 17 goals which act like a blueprint, like a pillar to make a better and more sustainable future for all, for everyone. Okay, এরপর আমরা বাংলাদেশ নিয়ে কথা বলেছি। Achieving the Sustainable Development Goals, the position of Bangladesh is really deteriorating. We have got a grim picture while assessing the achievements of Bangladesh in accomplishing the 17 goals, because the position of Bangladesh in SDG 2025 report is 114, where Bangladesh was in 107 in just immediate year 2024, and in 2023 the position of Bangladesh was 101, which reveals really a grim picture for achieving the SDGs for Bangladesh. Okay, এরপরে আমরা কিছু বেসিক ডেটা নিয়ে কথা বলেছি যে এসডিজিটা জিনিসটা কি। এসডিজি ওয়াজ অ্যাডাপ্টেড ইন 2016, preceded by Millennium Development Goals, which were applicable only for developing and poor countries. SDGs are accomplished by 17 goals which have been adopted by 193 countries, all the member states of the United Nations. The time frame of achieving these 17 goals are from 2016 to 2030. Then the main motto of these goals is to no one left behind, or keeping no one left behind. Okay, now the list of 17 goals are: first, zero poverty, zero hunger, or no poverty, zero hunger, good health and well-being, quality education, quality education, gender equality. Gender equality. Then we have talked about Clean water. Clean water and আমাকে বলতে দেন sanitation. ভাই, আমি তো না দেখে বলতেছি আপনাদেরকে, আমাকে বলতে, আপনারা শুধু শোনেন, দেন আমি আপনাদের কাছে যাব। ওকে, we have talked about clean water and sanitation. We have talked about clean and affordable green energy. We have talked about the decent workplace and economic growth. We have talked about industries, innovation and infrastructure. We have talked about another inequality between rich and poor. এই 10টা বলেছি আমরা। 11 নম্বরে we have talked about sustainable cities and communities. In number 12 we have talked about responsible consumption and production, and in SDG number 13 we have talked about climate action, and 14 life under or life below water, and 15 life above land. We have talked about peace, justice and strong institution in SDG number 15, and in 16, and in SDG number 17 we have talked about partnerships for the goals. Now we will talk about the performance of Bangladesh in some certain criteria. That first of all, poverty reduction. The rate of extreme poor in Bangladesh in the year 2000 and কবে বলেছি এটা রেটটা, আমরা কোন সালের কথা বলেছিলাম? 16 নাকি 2016 হ্যাঁ, the rate of poverty in Bangladesh in the year 2016 was around 13%, right, which has come to around 5.6% in 2025. This is one of the biggest achievements of Bangladesh in terms of achieving SDG. Then we have talked about quality education. Around 97% of our children get access to education. তারপর আমরা কথা বলেছি SDG 4 quality education. Then we have talked about SDG কোনটা, ওই যে 6 নাকি, access to electricity, 96% এর মতো access to electricity পায়। ওকে, এগুলো ছিল আমাদের অ্যাচিভমেন্টস। We have talked about several challenges. First of all, inequalities, severe inequalities, that is SDG number 10. We have economic growth, but the gap between the rich and the poor are becoming further and further. That is threatening our
motto of SDG, which is no one left behind. এটা একটা ব্যাপার। তারপর জেন্ডার ডিসক্রিমিনেশনে আমাদের অবস্থা খুব খারাপ। We have talked about our poor performance in making our institutions strong. এখানে আমাদের পারফরমেন্স খুবই খারাপ। ইনইকুয়ালিটির কথা তো বললামই। এরপর আমরা একটা কনক্লুশন নিয়ে কথা বলেছি, যেখানে টোটাল আলোচনাটাকে সামারাইজ করে একটা গ্রিম পিকচার দিয়ে শেষ করেছি যে ডিউ টু দিস জবলেস গ্রোথ our inequalities are getting steeper and steeper, which ultimately threats the main motto, the main goal of SDG, that is no one left behind. এটা বলে আমরা আমাদের আলোচনাটা শেষ করার চেষ্টা করেছি। এভাবে যদি আপনারা বুঝে বুঝে গল্পের আকারে জিনিসগুলো পড়েন, এটা আপনাদের জন্য লং টার্ম সাস্টেইন করবে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। I will answer your questions now. Any questions, please? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন ভাই। স্যার সামারিটা মোটামুটি কয় লাইনের মধ্যে লিখলে হবে? 2 সামারি 3 বলতে 4 এরকম, মানে এই কনক্লুশন যেটা। আপনি তো শেষে হচ্ছে এত সময় আসলে পাবেন না। অনেক ভালো ভালো কথা আমরা ভাবি এটা করব সেটা 3 লাইন 4 লাইন ফেয়ার এনাফ। 3 লাইন লিখতে পারলেও হয়, কিন্তু সামারি জি স্যার। কনক্লুশনটা লিখবেন শেষে। কনক্লুশন না লিখলে এসে আপনার লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। নেক্সট কোশ্চেন কে জিজ্ঞাসা করবেন, বলেন। স্যার আমাদের কি হোয়াইট পেপার বা শ্বেতপত্র নিয়ে কি কোনো ফোকাস রাইটিং বা কিছু আসার সম্ভাবনা আছে স্যার? মানে এটা কি ইম্পর্টেন্ট মনে হচ্ছে? এখন তো পড়ার সময় নেই, একদিন সময় আছে। শ্বেতপত্র আপনি জাস্ট শ্বেতপত্রের সাজেশনগুলো একটু দেখে যেতে পারেন, বা শ্বেতপত্রের যে ফাইন্ডিংসগুলো, দুইটা জিনিস গুগলে সার্চ করলে পাবেন। হোয়াট আর দ্য ফাইন্ডিংস অফ আওয়ার ইকোনমিক হোয়াইট পেপার অ্যান্ড হোয়াট আর দ্য সাজেশনস, এই দুটো পড়লে কী হবে, সরাসরি যদি শ্বেতপত্র নাও আসে, অর্থনীতি নিয়ে কিছু লিখতে গেলে আপনি লিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। ঠিক আছে ভাই, আমরা শেষ করি এখানে, আজকে রাখি। সবাই ভালো থাকেন, আবার পরে কখনো দেখা হবে। ওকে স্যার দোয়া করবেন। স্যার আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আচ্ছা, এটা ক্লাসের বাইরে আপনার সাথে একটু কন্ট্যাক্ট করার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01723, একদম পাবলিক নাম্বার, এটা লুকানোর হাইড করা কিছু নাই। আমার নাম তাওহিদ, আমি একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর BIWTA, নৌ পরিবহন মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ শিপিং। এই হচ্ছে আমার পরিচয় ভাই। আমাকে যদি আপনারা কিছু টেক্সট করতে চান, হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন যে আমি টার্নিং পয়েন্টের এই ব্যাচের স্টুডেন্ট, এই 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 প্রবলেম বলতে চাই। সাথে সাথে যদি রিপ্লাই নাও দিতে পারি ভাই, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। পড়াশোনা নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বললেন, অসুবিধা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকবেন। আর যারা পরীক্ষাটা দিচ্ছেন পরশুদিন, মেক শিওর যে আপনি সব আনসার করে আসতেছেন। হ্যাঁ, কিছুই করবেন না, ফাঁকা রেখে আসবেন না, যে একটা ভালো দেওয়ার জন্য বাকিগুলো খারাপ দিলাম, এরম জানি না হয়। ঠিক আছে, তাহলে আমি আজকে যাই ভাই, ভালো থাকেন সবাই। কোশ্চেন বলেন। স্যার, ম্যাথ যদি আমি মানে 2টা হচ্ছে রাইট করি, আমি যদি আর জিনিসগুলোর মধ্যে বেশি ফোকাস দিতে পারি, এই ক্ষেত্রে কি মানে আর কি মানে পসিবিলিটিস আছে? কারণ ম্যাথ দেখা যায় যে যদি একটু মানে ভালো মতো দেখে সলভ করতে যাই, দেখা যায় যে অন্যদিকে টাইমটা মেনটেন করতে পারিনি। দেখেন বিদিশা, এই জন্যই আমরা সাজেশন দিই যে ম্যাথটা আপনি পরে আনসার করেন। পরে আনসার করলে হচ্ছে যে সময় থাকে একটু চিন্তা ভাবনা করার। আর এটা বলার সেই কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে মানে ম্যাথটা মানে অল্প টাইমে আমি দেখা যায় যে মানে সলভিং এর ক্ষেত্রে ভুল করে ফেলতেছি। না। এই জিনিসটা আমি মানে ফেস করতেছি। আচ্ছা, এটাই বলছিলাম যে পরীক্ষার আগে এটা বলার কোনো উপায় নাই বিদিশা, যে ম্যাথ একটা হলে কি হবে, না হলে কি হবে। এটা ডিপেন্ড করে আপনার ম্যাথের স্ট্যান্ডার্ডের উপরে। সহজ ম্যাথ যদি দিয়ে দেয়, সেটা যদি ভুল করে আসেন বা আনসার না করে আসেন, অন্যরা আনসার করে ফেললো, এটা তো অবভিয়াসলি বিগ প্রবলেম। আবার দেখা গেলো অনেক কঠিন ম্যাথ আসছে, আপনি সেটা ছেড়ে দিচ্ছেন, অনেকেই ছেড়ে দিচ্ছে। সো ডিপেন্ডস অন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়েশ্চেন কি আসলো। আমার সাজেশন হচ্ছে ভাই, আপনারা যারা রিটেনটা দিবেন পরশুদিন, চেষ্টা করবেন সব কোশ্চেনের আনসার করতে, আর ম্যাথস পরে টাচ করবেন, একটু সময় রাখবেন ম্যাথসের জন্য, যে দেখলেই তো বোঝা যায় যে এই কোশ্চেনটা আমার কতক্ষণ লাগবে। সব কোশ্চেন টাচ করে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। ঠিক আছে, সবাই ভালো থাকেন ভাই, স্যার, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার।
হ্যাঁ শেষ ভাই।